আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইশতিয়াক পিওসির পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে নতুন চ্যাপ্টারের একটা নতুন লেকচারে। সো আমরা শুরু করছি গুণগত রসায়ন, স্পেশালি হচ্ছে যারা নতুন ফার্স্ট ইয়ারে উঠেছো, সো তাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। স্পেশালি 22 ব্যাচকেও বলবো, যারা যারা এইচএসসি পরীক্ষা দিবে বলছো তাদের জন্য হচ্ছে সমানভাবে এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। সো গুণগত রসায়ন আমরা আজকে শুরু করছি, একদম বেসিক থেকে স্টার্ট করব। প্রতিটা পয়েন্ট তোমরা লেখার ট্রাই করবা এবং না বুঝলে কমেন্টে অবশ্যই জানাবা, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দিব। আচ্ছা, আমরা একদম বেসিক থেকে স্টার্ট করছি। দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে পরমাণু। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো যে পরমাণু বলতে কি বোঝানো হচ্ছে? আমরা অনেক সময় যে বলে আসছি যে পরমাণু পরমাণু, অ্যাকচুয়ালি পরমাণু মানে কি? সো পরমাণু নিয়ে সর্বপ্রথম যিনি ধারণা দিয়েছেন তার নাম হচ্ছে জন ডাল্টন। তিনি বলেছেন যে পৃথিবীর মানে হচ্ছে বলতে পারো যে মহাবিশ্বে বলতে পারো যে মহাবিশ্বের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু। তিনি কি বললেন? মহাবিশ্বের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু। এবং তিনি বললেন যে এই মহাবিশ্বের ক্ষুদ্রতম কণার নাম, যার নাম হচ্ছে পরমাণু, এই পরমাণুটা হচ্ছে অবিভাজ্য কণা, অর্থাৎ এই পরমাণুকে বিভক্ত করা যাবে না, অর্থাৎ বিভাজন করা যাবে না। বাট আমরা পরবর্তীতে জানতে পারি যে পরমাণুকে আসলেই বিভাজন করা যায়। অর্থাৎ জন ডাল্টন কি বললেন? তিনি বললেন দ্য স্মলেস্ট পার্টিকেল ইন দ্য ইউনিভার্স ইজ কল্ড অ্যাটম, অর্থাৎ মহাবিশ্বের একটা ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে কি? পরমাণু। এরপর তিনি বললেন যে পরমাণুকে আমি আর বিভাজন করতে পারবো না। বাট আমরা পরবর্তীতে জানতে পারি যে ডাল্টনের এই থিওরিটা পুরোপুরি ভুল। কোন থিওরিটা? তিনি যে বললেন মহাবিশ্বের ক্ষুদ্রতম কণার নাম পরমাণু, এটা কারেক্ট, বাট তিনি বললেন যে পরমাণু হচ্ছে অবিভাজ্য কণা। এই অবিভাজ্য কণাটা হচ্ছে পুরোপুরি ভুল, কারণ আমরা জানি পরমাণুকে বিভক্ত করলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং বিভিন্ন কণিকা পাওয়া যায়। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে জন ডাল্টনের এই থিওরিটা ভুল। আচ্ছা, এখন জন ডাল্টনের পরমাণু মডেল আসলে বেশি কিছু আমার জানার দরকার নাই। আচ্ছা, এখানে তোমরা বলতে পারো যে পরমাণু মডেল বলতে কি? যে পরমাণু মডেল বলতে বোঝানো হচ্ছে যে পরমাণুর গঠন সম্বন্ধে জানার জন্য বিজ্ঞানীরা যে যুক্তি নির্ভর মতবাদগুলো উপস্থাপন করেছেন সেগুলো হচ্ছে পরমাণু মডেল। অর্থাৎ পরমাণুর ভেতরে কি কি আছে সেগুলো জানার জন্য বিজ্ঞানীরা কিছু মডেল উপস্থাপন করেছেন, সেগুলো হচ্ছে কি? পরমাণু মডেল। তো পরমাণু মডেল সম্পর্কে প্রথমে ধারণা দিয়েছেন জন ডাল্টন। তিনি বলেছেন যে মহাবিশ্বের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু, এবং একটা ভুল উক্তি দিয়েছেন যে পরমাণুকে বিভাজন করা যায় না। বাট পরবর্তীতে আমরা জানতে পারি যে পরমাণুকে বিভক্ত করলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং বিভিন্ন মূল কণিকা বা বিভিন্ন কণিকা পাওয়া যায়। আচ্ছা, এরপরে জন ডাল্টন আসছিলেন কত সালে বলো তো? মোস্ট প্রবাবলি হচ্ছে তিনি আসছিলেন হচ্ছে 1800 সালে। কত সালে? 1800 সালে। আচ্ছা, এই 1800 সালে তিনি, মানে 1800 সালের দিকে, 1805 বা 1800 শতাব্দী বলতে পারো, তিনি এসে এই কথাগুলো বললেন। আচ্ছা, এর পরবর্তীতে একজন বিজ্ঞানী আসলেন, তিনি পরমাণুর সম্পর্কে অনেক কিছু মূল্যবান ধারণা দিয়েছেন। অর্থাৎ তিনি পরমাণুর গঠনটা কিরকম হবে সেটা নিয়ে ধারণা দিয়েছেন। তার নাম কি? তার নাম হচ্ছে থমসন। তার নাম কি? থমসন। অবশ্য থমসন পরমাণু মডেলটা অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল এবং তার জন্য তিনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন। আচ্ছা, আমরা থমসনটা একটু ভালোভাবে পড়ি। আমরা আসলে ডাল্টন নিয়ে এত বেশি কিছু পড়ার কিছু নয়। ডাল্টন নিয়ে আমরা এতটুকু মনে রাখবো যে 1800 শতাব্দীর দিকে ডাল্টন এসে বলেছিলেন যে মহাবিশ্বের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে কি? পরমাণু। আচ্ছা, এরপর আসলেন কে? এরপর আসলেন হচ্ছে থমসন। কে আসলেন বলো? থমসন। থমসন স্পেলিং হচ্ছে এরকম যে এটা হচ্ছে থমসন পরমাণু মডেল। আমরা একটু থমসন পরমাণু মডেলটা একটু পড়ি। থমসন পরমাণু মডেল, থমসন পরমাণু মডেল। আচ্ছা, থমসন পরমাণু মডেল নিয়ে আমরা কি আলোচনা করতে পারি একটু দেখো। প্রথম কথা হচ্ছে থমসন বললেন যে গোলাকার, তিনি কি বললেন বলো? তিনি বললেন গোলাকার, এই যে গোলাকার, হ্যাঁ, গোলাকার 10⁻⁻10 মিটার, গোলাকার 10⁻⁻10 মিটার ব্যাসার্ধের এক একটি গোলক হচ্ছে এক একটি পরমাণু। তিনি দুটো কথা বললেন। তিনি বললেন যে গোলাকার হবে এবং তার ব্যাসার্ধ কত? 10⁻⁻10 মিটার, অর্থাৎ 10⁻⁻10 মিটার ব্যাসার্ধের এক একটি গোলক হচ্ছে এক একটি পরমাণু। তিনি কি বললেন? 10⁻⁻10 মিটার ব্যাসার্ধের এক একটি গোলক, এক একটি, এটা আমার সাথে সাথে লিখো। তিনি বললেন 10⁻⁻10 মিটার ব্যাসার্ধের এক একটি গোলক হচ্ছে, এক একটি গোলক হচ্ছে এক একটি পরমাণু। এক একটি গোলক হচ্ছে এক একটি
পরমাণু। আচ্ছা, এটা অর্থ কি? অর্থাৎ তিনি বললেন হচ্ছে কি, তিনি বললেন হচ্ছে যে ধরো এটা একটা ধরো এভাবে বললেন যে ব্যাসার্ধ, ধরো এটা আসলে ব্যাসার্ধ তো আমি পুরোপুরি এক্স্যাক্টলি আঁকতে পারবো না, কারণ 10⁻⁻10 মানে অনেক ক্ষুদ্র। তো তিনি বললেন ধরো এতটুকু ব্যাসার্ধের এক একটি গোলক হচ্ছে এক একটি পরমাণু। অর্থাৎ এটা হচ্ছে কি, একটা 10⁻10 মিটার একটা ব্যাসার্ধ, 10⁻10 মিটার ব্যাসার্ধের এক একটি গোলক হচ্ছে এক একটি পরমাণু। অর্থাৎ তিনি এটাকে অ্যাটম হিসেবে চিহ্নিত করেছেন। তিনি এটাকে কি হিসেবে চিহ্নিত করেছেন? অ্যাটম হিসেবে চিহ্নিত করেছেন। অর্থাৎ এটাকে বলেছেন অ্যাটম। অ্যাটম মানে হচ্ছে কি, পরমাণু, এবং ওইটা হচ্ছে অ্যাটমের কি, রেডিয়াস। এটাকে বলা হচ্ছে অ্যাটমের রেডিয়াস। রেডিয়াস মানে কি, ব্যাসার্ধ। অর্থাৎ তিনি সর্বপ্রথম বিজ্ঞানী, তিনি হচ্ছে কি বলেছেন? তিনি বলেছেন হচ্ছে যে পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে কত? 10⁻10 মিটার। আচ্ছা, এর পরবর্তীতে এটাকে আপনি যদি সুন্দর করে যদি বলেন, এটা হচ্ছে 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারে তিনি কি বলেছেন দেখেন, 2 নাম্বারে তিনি বলেছেন যে এই যে পরমাণু যেটা আছে না, তিনি বলেছেন পরমাণুর সমগ্র স্থান ধনাত্মক চার্জ দ্বারা তৈরি। তিনি কি বলেছেন? তিনি বলেছেন পরমাণুর সমগ্র স্থান, আমি এটা একটু মুছে দিই। তিনি কি বলেছেন বলতো? তিনি বলেছেন হচ্ছে পরমাণুর সমগ্র স্থান কি দ্বারা তৈরি? ধনাত্মক চার্জ দ্বারা তৈরি। অর্থাৎ পরমাণুর সমগ্র স্থান, এই যে পরমাণুর সমগ্র স্থান ধনাত্মক চার্জ দ্বারা তৈরি। এবং এটা কিন্তু যে পরবর্তীতে যে আমরা জানতে পারি যে আসলে এই কথাটা ভুল এবং এটা কোনো আসলে ভিত্তি না, এটা আমরা পরে বলবো। তবে থমসন হচ্ছে এটা কিন্তু আসলে সে নোবেল পুরস্কার পেয়েছিল, কারণ পৃথিবীতে এমন একজনকে পাওয়া যাচ্ছিল যে আসলে পরমাণুর ভেতর সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছিল যে পরমাণু দেখতে আসলে এরকম। যদিও তিনি বললেন যে না, পরমাণুর ভেতরে সবগুলো ধনাত্মক চার্জ। পরবর্তীতে আমরা আসলে ভুল পাই, কারণ আমরা জানি পরমাণু ধনাত্মক চার্জ শুধুমাত্র কেন্দ্রে অবস্থিত। রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে আমরা বললে বা শিখলে আমরা জানতে পারবো। তো তিনি 2 নম্বরে বলেছেন যে পরমাণুর সমগ্র স্থান ধনাত্মক চার্জ দ্বারা তৈরি। আমি একটু লিখে ফেলি। তিনি বলেছেন কি, পরমাণুর সমগ্র স্থান, তিনি কি বলেছেন দেখো, পরমাণুর সমগ্র স্থান ধনাত্মক চার্জ। অর্থাৎ আমি যদি বলি এটাকে, যদি আমি যদি একটু হাইলাইট করার ট্রাই করি, ধনাত্মক, এই আমি যদি এটা লাল কালারে যদি হাইলাইট করি, সমগ্র স্থান পজিটিভ চার্জ দ্বারা তৈরি। পজিটিভ, অর্থাৎ পরমাণুর সমগ্র স্থান কি দ্বারা তৈরি বলো? পজিটিভ চার্জ দ্বারা তৈরি। অর্থাৎ তুমি চাইলে এখানে আরো কিছু লিখতে পারো। তিনি এটা বিষয়টা এইভাবে বলেছিলেন যে কি, যে পরমাণুর সমগ্র স্থান, অর্থাৎ পরমাণুর সমগ্র স্থানে পজিটিভ চার্জগুলো সুষমভাবে ছড়িয়ে আছে। অর্থাৎ পরমাণুর সমগ্র স্থানে পজিটিভ চার্জগুলো, মানে পজিটিভ বলতে ধনাত্মক চার্জগুলো কি সুষমভাবে ছড়িয়ে আছে। অর্থাৎ তিনি এটাকে বলতেছেন পজিটিভ চার্জ, মানে ধনাত্মক চার্জ। এটাকে তিনি কি বলতেছেন? পজিটিভ বা ধনাত্মক চার্জ। অর্থাৎ এখানে সমগ্র স্থান হচ্ছে কি ধনাত্মক চার্জ দ্বারা তৈরি, অর্থাৎ সুষমভাবে ছড়িয়ে আছে। অর্থাৎ এটা বলেছেন। আচ্ছা, তিনি এটা বলেছেন। এরপরে হচ্ছে 3 নম্বর পয়েন্টে তিনি বললেন যে 3 নম্বর পয়েন্টে তিনি কি বললেন? তিনি বললেন পরমাণু হচ্ছে বৈদ্যুতিক নিরপেক্ষ। তিনি কি বললেন দেখো তো? তিনি বললেন হচ্ছে পরমাণু বৈদ্যুতিক নিরপেক্ষ। পরমাণু হচ্ছে কি বলো? বৈদ্যুতিক নিরপেক্ষ। তিনি কি বলেছেন? পরমাণু হচ্ছে বৈদ্যুতিক নিরপেক্ষ। তিনি কি বললেন বলো? পরমাণু হচ্ছে বৈদ্যুতিক নিরপেক্ষ। অর্থাৎ তিনি এটা কেন বললেন? তিনি কেন বললেন? অর্থাৎ পরমাণু কোনো চার্জ নাই, পরমাণু বৈদ্যুতিক নিরপেক্ষ হচ্ছে। অর্থাৎ কি? অর্থাৎ তার কোনো চার্জ নাই। অর্থাৎ তার কোনো কি নাই? চার্জ নাই। অর্থাৎ আমি যদি এটা একটু মুছে ফেলি, এটা এখন আমাদের এখানে লেখার দরকার নাই, আমরা এই জিনিসগুলো একটু মুছে ফেলতেছি যে একটু জায়গাটা যাতে স্পেস ঠিক রাখতে পারি। সো তিনি কি বললেন? অর্থাৎ তার কোনো কি নাই? চার্জ। অর্থাৎ তার কোনো কি নাই? চার্জ নেই। অর্থাৎ তার কোনো কি নেই? চার্জ নেই। এবং তিনি এটা কোথায় ব্যাখ্যা দিলেন? তিনি এটা 4 নম্বর পয়েন্টে এসে বললেন। তিনি বললেন যে পরমাণুর ভিতর যতগুলা পজিটিভ চার্জ আছে, পরমাণুর ভিতর যতগুলো পজিটিভ চার্জ আছে ততগুলো নেগেটিভ চার্জও উপস্থিত রয়েছে। অর্থাৎ তিনি বললেন যেহেতু
যেহেতু পরমাণুর অভ্যন্তরে, তিনি বিষয়টা এভাবে ব্যাখ্যা করে বললেন যে পরমাণুর অভ্যন্তরে যেহেতু পরমাণুর অভ্যন্তরে পজিটিভ চার্জ রয়েছে, পরমাণুর অভ্যন্তরে পজিটিভ চার্জ রয়েছে, সেহেতু ওই পজিটিভ চার্জকে ব্যালেন্স করার জন্য কিছু নেগেটিভ চার্জ রয়েছে, কিছু কি রয়েছে, নেগেটিভ চার্জ রয়েছে, কিছু কি রয়েছে, নেগেটিভ চার্জ রয়েছে। এবং এই পজিটিভ এবং নেগেটিভ চার্জের সংখ্যা সমান হওয়ায়, এবং এই পজিটিভ, এটা আমি একটু আচ্ছা না, এটা আমি এই কালিতে লিখি, এবং এই পজিটিভ ও নেগেটিভ চার্জের সংখ্যা সমান হওয়ায়, পজিটিভ নেগেটিভ চার্জের সংখ্যা সমান হওয়ায়, আমি আগে লিখে ফেলি তারপর তোমাদেরকে বুঝাবো। নেগেটিভ চার্জের সংখ্যা সমান হওয়ায় এই পরমাণুটি বৈদ্যুতিক নিরপেক্ষ, সংখ্যা সমান হওয়ায় এটি কি, পরমাণুটি বৈদ্যুতিক নিরপেক্ষ, অর্থাৎ অ্যাটমটা কি হবে, নিউট্রাল হবে, অর্থাৎ অ্যাটম ইকুয়াল টু কি হবে, নিউট্রাল। অর্থাৎ নিউট্রাল মানে কি, বৈদ্যুতিক নিরপেক্ষ। আশা করি বুঝতে পারছো। তো নিউট্রাল মানে কি বলতো, বৈদ্যুতিক নিরপেক্ষ। আচ্ছা, সো এখানে তিনি এই পয়েন্টগুলো বললেন। এরপরে 5 নম্বর পয়েন্ট খেয়াল করে দেখো। 5 নম্বর পয়েন্টে তিনি কি কথা বললেন, আচ্ছা কিভাবে বৈদ্যুতিক নিরপেক্ষ হচ্ছে, অর্থাৎ তিনি বললেন যে এখানে যতগুলো পজিটিভ চার্জ আছে ততগুলো নেগেটিভ চার্জ আছে, এবং এই পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ হচ্ছে কি থাকে, আটকানো অবস্থায় থাকে, অর্থাৎ একটার সাথে একটা ভিতরে ঢুকানো অবস্থায় থাকে। মানে বেসিক্যালি যেটা আমি যদি বলি, এটা হচ্ছে এরকম, অর্থাৎ ধরো এখানে হচ্ছে এই যে এই নেগেটিভ চার্জ, 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 অর্থাৎ এরকম নেগেটিভ চার্জগুলো হচ্ছে পজিটিভের ভিতরে এভাবে আটকানো থাকে। তো এটাকে ইংলিশে বলা হয় এমবেডেড অবস্থা থাকে। ইংলিশে কি বলা হয়, এমবেডেড অবস্থা থাকে। দেখছো এইভাবে, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ চার্জের সংখ্যা সমান হয়, এটাকে বলা হচ্ছে বৈদ্যুতিক নিরপেক্ষ। এরপরে 5 নম্বর পয়েন্টে তিনি যেটা বললেন যে তিনি এই মডেলকে তুলনা করেছেন ওয়াটারমেলন মডেল, অর্থাৎ তিনি এটাকে তরমুজের সাথে তুলনা করেছেন। তিনি এই মডেলটাকে তুলনা করেছেন কার সাথে, ওয়াটারমেলন। তো এটার নাম বলা হয় ওয়াটারমেলন মডেল, অথবা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পুডিং মডেল। আরেকটা নাম কি, পুডিং মডেল। আরেকটা নাম কি বলো, পুডিং মডেল। ওয়াটারমেলন মডেল অথবা আরেকটা নাম কি, পুডিং মডেল। ওয়াটারমেলন মডেল অথবা আরেকটা নাম কি, পুডিং মডেল। আচ্ছা, এই যে ওয়াটারমেলন মডেল কেন বলা হচ্ছে সেটা নিয়ে আগে এক্সপ্লেন করি। দেখো, তিনি এই মডেলটিকে তরমুজের সাথে তুলনা করেছেন। কেন? কারণ তরমুজের যে লাল অংশটি আছে, তার আগে আমি একটা তরমুজ অঙ্কন করি। একটা কি অঙ্কন করবো বলো, একটা তরমুজ অঙ্কন করি। একটু দেখো তরমুজ, অনেকে তরমুজ পছন্দ করো। তরমুজের খোসাটা হচ্ছে ধরো এই জায়গায়, এটা এরকম করে আছে। আমি জাস্ট তরমুজের একটা স্লাইস অঙ্কন করলাম, এই যে দেখছো, ধর একটা স্লাইস অঙ্কন করলাম, এটা হচ্ছে একটা তরমুজ। হ্যাঁ, দেখতে খুব বিশ্রী লাগতেছে, একটু সুন্দর করে অঙ্কন করলে হয়তো ভালো হয়। যে দেখো, এই যে দেখো, এটা একটা তরমুজের একটা স্লাইস। আচ্ছা, তরমুজের স্লাইসের মধ্যে, তরমুজের মধ্যে কালার কিন্তু দুটো থাকে, একটা লাল থাকে, একটা কি থাকে, ব্ল্যাক থাকে। ধরো লাল অংশটা হচ্ছে এটা। হ্যাঁ, এই যে আমি লাল অংশটাকে এভাবে সুন্দর করে চিহ্নিত করলাম, খুব সুন্দর করে আমি চিহ্নিত করলাম। ঠিক আছে, তো তিনি কিভাবে তুলনা করছেন একটু আমরা সেটা ব্যাখ্যাটা আমরা একটু পরে দেখবো। সো দেখো, আমি খুব সুন্দর করে আমি আসলে চিহ্নিত করা স্টার্ট করলাম।
সো এখানের মধ্যে চিহ্নিত করছি, চিহ্নিত করার পরে যে তরমুজের যে বীজগুলো আছে না, সেই বীজগুলোকে আমি একটু কালো বীজ যেগুলো থাকে সেগুলোকে একটু কালো মার্ক করি, এভাবে কালো মার্ক করছি। হ্যাঁ, এবং এখানে মোটামুটি অনেকগুলা বীজ থাকে। ওকে, আমরা তরমুজ আসলে খাইতে পারি না বীজের জ্বালায়, তাই না? সো এটা হচ্ছে আমাদের কি তরমুজ, এবং এটার নামটা কি যদি বলি, নামটা হচ্ছে ওয়াটারমেলন, যেটাকে ইংলিশে বলা হয়। হ্যাঁ স্যার, আপনি আমাদেরকে সবগুলো শেখাচ্ছেন। ওকে, দেখো, সো তিনি বললেন যে কি তরমুজের ভেতর যে লাল অংশটি রয়েছে, তরমুজের ভেতর লাল অংশটি হচ্ছে গোলকের ধনাত্মক চার্জের মতো বিস্তৃত। অর্থাৎ গোলকের ধনাত্মক যে চার্জটা আছে সেটা হচ্ছে তরমুজের লাল অংশটা। এই যে দেখছো তরমুজের লাল অংশটা, এই যে লাল অংশটা হচ্ছে গোলকের ধনাত্মক চার্জের সাথে তুলনা করা হয়েছে। আর তরমুজের যে কালো বীজগুলো আছে, তরমুজের কালো বীজগুলো হচ্ছে গোলকের ভেতর ঋণাত্মক চার্জের মতো বিস্তৃত। তিনি কি বললেন? তিনি বললেন তরমুজের লাল অংশটি, তিনি কি বললেন দেখো তো কতটুকু জায়গা স্পেস আছে একটু দেখি। তিনি বললেন হচ্ছে তরমুজের লাল অংশটি, অর্থাৎ এটা হচ্ছে কি যে এই যে আমি যদি বলি যে খেয়াল করে দেখো, এই জায়গায় আমি একটা জিনিস লিখে দিচ্ছি। ধরো এই যে ব্ল্যাক যে জিনিসটা আছে, এই ব্ল্যাক জিনিসটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে নেগেটিভ চার্জ। এটা কি? এটা হচ্ছে নেগেটিভ চার্জ। ওকে, আমি লিখে দিচ্ছি নেগেটিভ চার্জ। এরপরে লাল যে অংশটা আছে না, লাল অংশটাকে বলা হচ্ছে পজিটিভ চার্জ। অর্থাৎ লাল অংশটাকে বলা হচ্ছে পজিটিভ চার্জ আর কালো অংশটাকে বলা হচ্ছে নেগেটিভ চার্জ। তিনি বললেন যে কারণ তরমুজের লাল অংশটি, তিনি কি বললেন দেখো, কারণ তরমুজের এই যে তরমুজের লাল অংশটি, তিনি কি বললেন দেখো, তরমুজের লাল অংশটি, তরমুজের লাল যে অংশটি আছে সেটা হচ্ছে গোলকের ভেতর, গোলকের ভেতর, অর্থাৎ এটা গোলক না, এই গোলকের ভেতর গোলকের ভেতর ধনাত্মক চার্জের মতো বিস্তৃত। গোলকের ভেতর কিসের মতো বিস্তৃত বলো? ধনাত্মক চার্জের মতো বিস্তৃত। অর্থাৎ আমি যদি এটা সুন্দর করে যদি গোলকের ধনাত্মক চার্জের মতো বিস্তৃত, এবং গোলকের এবং তরমুজের কালো বীজগুলো, এবং তরমুজের কালো বীজগুলো এবং তরমুজের কালো বীজগুলো গোলকের ভেতর ঋণাত্মক চার্জের মতো বিস্তৃত। লিখে ফেলো, তরমুজের কালো বীজগুলো গোলকের ভেতর ঋণাত্মক চার্জের মতো বিস্তৃত। গোলকের ভেতর, গোলকের ভেতর ঋণাত্মক চার্জের মতো বিস্তৃত। তো ঋণাত্মক মানে হচ্ছে নেগেটিভ চার্জ, এবং তরমুজের কালো বীজগুলো গোলকের ভেতর ঋণাত্মক চার্জের মতো, তো নেগেটিভ নেগেটিভ চার্জের মতো বিস্তৃত। নেগেটিভ চার্জের মতো লিখে ফেলো, বাকিটা লিখে ফেলো, নেগেটিভ চার্জের মতো বিস্তৃত। অর্থাৎ তাহলে আমি একটু সামারাইজ করি, এটাই ছিল আসলে থমসন পরমাণু মডেল। সো লেখা আর বোঝানো একসাথে খুবই টাফ, আমি একটু সামারাইজ করে বলি। দেখো, প্রথম কথা হচ্ছে ডাল্টন আসলেন। ডাল্টন এসে তিনি কি বললেন? তিনি বললেন যে মহাবিশ্বের একটা ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু। তিনি 1800 শতাব্দীতে আসছেন, এসে তিনি কি বললেন? মহাবিশ্বের একটা ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু, পরমাণুকে আর বিভক্ত করা যায় না। পরবর্তীতে আমরা জানতে পারবো যে পরমাণুকে আসলে বিভক্ত করা যায়। আচ্ছা, এর পরবর্তীতে কি আসলেন? থমসন আসলেন। থমসন কি বললেন? আচ্ছা, তার আগে পরমাণু মডেল মানে কি, পরমাণুর গঠন সম্বন্ধে জানার জন্য বিজ্ঞানীরা যে যুক্তি নির্ভর মতবাদগুলো উপস্থাপন করেছেন সেগুলো হচ্ছে পরমাণু মডেল। আর থমসন এসে কি বলেন? তিনি বলেন গোলাকার 10⁻⁻10 মিটার ব্যাসার্ধের এক একটি গোলক হচ্ছে এক একটি পরমাণু। এবার তিনি বলেন পরমাণু সমগ্র স্থান ধনাত্মক চার্জ দ্বারা তৈরি, এবং 3 নম্বরে তিনি বলেন যে পরমাণু বৈদ্যুতিক নিরপেক্ষ। কারণটা হচ্ছে কি, যেহেতু এখানে পজিটিভ চার্জ ছড়িয়ে আছে, তাই এই পজিটিভ চার্জটাকে ব্যালেন্স করার জন্য কিছু নেগেটিভ চার্জ এখানে কি আছে, পজিটিভ চার্জের সাথে এমবেডেড অবস্থায় আছে, অর্থাৎ আটকানো অবস্থায় থাকে, এবং পজিটিভ এবং নেগেটিভ চার্জের সংখ্যা সমান হওয়ার কারণে এটা বৈদ্যুতিক নিরপেক্ষ। আচ্ছা, এরপরে তিনি
5 নম্বরে তিনি বললেন যে এই মডেলটাকে তিনি কার সাথে তুলনা করেছেন? ওয়াটারমেলন মডেল। ওয়াটারমেলন মডেল কেন? কারণ তরমুজের যে কালো অংশটা আছে সেটা হচ্ছে এই গোলকের কিসের মতো বিস্তৃত? ঋণাত্মক চার্জের মতো বিস্তৃত, আর লাল অংশটা হচ্ছে ধনাত্মক চার্জের মতো বিস্তৃত। কম্পেয়ার করছে যে কালো বীজটাকে ইলেকট্রনের সাথে কম্পেয়ার করছে, ইলেকট্রন বলতে ঋণাত্মক চার্জ, ইলেকট্রন তো এখন আমরা জানি না, আর লাল যে অংশটা আছে সেটা ধনাত্মক চার্জের সাথে তুলনা করা হয়েছে। এবং এখানে আরেকটা কথা বলতে পারো যে ভাইয়া এখানে পুডিং মডেল কেন বলা হয়েছে? এই যে পুডিং মডেল কেন? পুডিং মডেল বলা হচ্ছে কারণ সেম ধরো আমরা যখন একটা ক্ষীর রান্না করি, ক্ষীর মানে হচ্ছে পায়েস, পায়েসের মধ্যে যে আমরা যে দুধ দিয়ে পায়েসটা রান্না করি, তাই না? সো দুধটা হচ্ছে কি কাউন্ট করা হচ্ছে পজিটিভ চার্জের সাথে, আর দুধের মধ্যে যে আমরা ধরো এই যে কিশমিশ কাজু বাদাম যেগুলো দিই, বা পায়েস বলো পুডিং বলো, যে কাজু বাদাম কিশমিশ যেগুলো দিই সেগুলো কল্পনা করা হচ্ছে কার মতো? ঋণাত্মক চার্জের মতো। তো অর্থাৎ সেভাবে আমি যদি বলি এটাকে পুডিং মডেলও বলা যায়। তিনি সেটা সেভাবে তুলনা করেছেন। আচ্ছা, এখন আমরা পড়বো যে এটা আসলে এখানে আসলে কি কি মিস্টেক আছে। আমরা জানি যে এখানে তার প্রতিটা কথা কিন্তু আসলে সত্য না, তার কোন কথাটা সত্য না কোন কথাটা মিথ্যা সেটা আমরা একটু জেনে রাখার ট্রাই করব। আচ্ছা, মনে রাখবা প্রতিটা পরমাণু মডেলে কিছু ত্রুটি থাকবে, মানে মিস্টেক থাকবে, সেই মিস্টেকগুলো আসলে ঠিক করা হবে। তো দেখো আমরা মিস্টেকগুলো একটু দেখি। আচ্ছা, সো এখন আমরা দেখবো যে থমসন পারমাণবিক মডেলে কি কি ত্রুটি পাওয়া গিয়েছিল। দেখো, প্রথম কথা হচ্ছে তিনি 2 নম্বর পয়েন্টে, অর্থাৎ তার স্বীকার্যের, তার যে যে স্বীকার্যগুলো ছিল, স্বীকার্য মানে হচ্ছে তিনি যে যে মডেলগুলো প্রস্তাব করেছেন, যে যে পয়েন্টগুলো প্রস্তাব করেছিলেন, তার 2 নম্বর পয়েন্টে তিনি বলেছেন, প্রথম কথা হচ্ছে পরমাণু গোলাকার, সেটা কিন্তু আসলে সত্যতা প্রমাণিত হয়েছিল, বাট তিনি 2 নম্বর পয়েন্টে বলেছিলেন যে পরমাণু সমগ্র স্থান ধনাত্মক চার্জ দ্বারা তৈরি। এটা পুরোপুরি ভুল। অর্থাৎ তার 2 নাম্বার, কয় নাম্বার? 2 নাম্বার পয়েন্টটি, তার 2 নাম্বার পয়েন্টটি কি নয়? তার 2 নাম্বার পয়েন্ট ভ্যালিড নয়। ভ্যালিড মানে হচ্ছে পুরোপুরি ভুল, মানে ভ্যালিড নয় মানে হচ্ছে বৈধ নয়। তার 2 নাম্বার পয়েন্ট হচ্ছে পুরোপুরি বৈধ নয়। কেন? কারণটা হচ্ছে আমরা জানি তিনি বলেছেন পরমাণু সমগ্র স্থান ধনাত্মক চার্জ দ্বারা তৈরি, বাট আমরা জানি পরমাণু ধনাত্মক চার্জ শুধুমাত্র কেন্দ্রে অবস্থিত। কারণ আমরা জানি, কারণ লিখো, কারণ আমরা জানি পরমাণুর আমরা জানি কি পরমাণুর কেন্দ্রে শুধুমাত্র, আমরা জানি শুধুমাত্র পরমাণুর কেন্দ্রে শুধুমাত্র শুধুমাত্র পরমাণুর কেন্দ্রে, শুধুমাত্র পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ অবস্থিত। শুধুমাত্র পরমাণুর কেন্দ্রে ধনাত্মক মানে কি পজিটিভ চার্জ কি বলো অবস্থিত। শুধুমাত্র পরমাণু কেন্দ্রে ধনাত্মক চার্জ বা পজিটিভ চার্জ কি অবস্থিত। অর্থাৎ তার এই পয়েন্টটা হচ্ছে কি পুরোপুরি ভুল, মানে ভ্যালিড নয় বলতে বোঝানো হচ্ছে কি ভুল। আচ্ছা, এর পরবর্তীতে আমি আসলে এখন 2 নম্বর ভুল ধরি। 2 নম্বর ভুলটা হচ্ছে, 2 নম্বর ভুলটা কি বলো? 2 নম্বর ভুলটা কি? প্রথম কথা হচ্ছে তিনি পরমাণু নিউক্লিয়াস সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। তিনি পরমাণু নিউক্লিয়াস সম্পর্কে, অর্থাৎ আমরা জানি যে নিউক্লিয়াস কি সেটা তো আমরা অবশ্য একটু পরে জানবো, যে পরমাণুর নিউক্লিয়াস সম্পর্কে, কি সম্পর্কে বলো? নিউক্লিয়াস সম্পর্কে কোনো ধারণা তিনি দিতে পারেনি। অর্থাৎ পরমাণু নিউক্লিয়াস কাকে বলে? পরমাণু কেন্দ্রস্থলে পরমাণু সমস্ত ভর ধনাত্মক চার্জ কেন্দ্রীভূত, তাকে নিউক্লিয়াস বলে। এটা আমি একটু পরে জানবো। তো তিনি পরমাণু নিউক্লিয়াস সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি, এটা তিনি বললেন। এরপর 3 নম্বর পয়েন্টে তিনি বললেন আসলে ওনার ভুলগুলো আসলে বিভিন্ন বিজ্ঞানীরা তুলে ধরা হচ্ছিল। এখানে আরেকটা কথা হচ্ছে যে তিনি পরমাণু স্থিতিশীলতা সম্পর্কে, মানে স্থিতিশীলতা কিভাবে হবে সেটা নিয়েও কোনো ধারণা দেননি। অর্থাৎ তার এই মডেলটি পরমাণুর
স্থিতিশীলতা ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছিল। অর্থাৎ তার এই মডেলটি, এটা কেন আমি একটু বলতেছি, তার এই মডেলটি পরমাণুর পরমাণুর স্থিতিশীলতা, পরমাণুর কি স্থিতিশীলতা, অর্থাৎ পরমাণুর স্টেবিলিটি ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছিল। ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছিল। সবাই একটু কষ্ট করে লিখে ফেলো। আচ্ছা, ব্যাখ্যা করতে কি হয়েছিল? ব্যর্থ হয়েছিল। ওকে, তাহলে তিনি কি বলেন দেখো, যে শুধুমাত্র পরমাণু কেন্দ্রে পজিটিভ চার্জ অবস্থিত। এটা পুরোপুরি ভুল, কারণ আমরা জানি, সরি, তিনি বলেন কি পরমাণু সমগ্র সব ধনাত্মক চার্জ দ্বারা তৈরি, বাট আমরা জানি পরমাণু কেন্দ্রে অনলি পজিটিভ চার্জ আছে, এর বাইরে পজিটিভ চার্জ নেই। পজিটিভ চার্জ শুধুমাত্র কিসে আছে? কেন্দ্রে আছে। এবার তিনি নিউক্লিয়াস সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। এবং হচ্ছে যে তিনি পরমাণু স্টেবিলিটি ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছিল। স্টেবিলিটি আসলে একটু পরে বুঝবা যে কেন আসলে স্টেবিলিটি ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছিল। এরপরে লাস্ট যে পয়েন্টটা হচ্ছে, তিনি রাদারফোর্ড পরমাণু মডেল আলফা বিচ্ছুরণ পরীক্ষা ব্যাখ্যা করতে অক্ষম হয়েছিল। অর্থাৎ এই মডেলটি রাদারফোর্ড পরমাণু মডেলের, এটা একটু নীল কালি দিয়ে লিখি, রাদারফোর্ড পরমাণু মডেলের, নীল কালি দিয়ে একটু লিখি, রাদারফোর্ড পরমাণু মডেলের এই মডেলটি রাদারফোর্ড পরমাণু মডেলের আলফা বিচ্ছুরণ পরীক্ষা, একটু পরে সেটা আমরা জানবো যে আলফা বিচ্ছুরণ পরীক্ষা মানে কি। আলফা বিচ্ছুরণ পরীক্ষা ব্যাখ্যা করতে কি হয়েছিল? ব্যর্থ হয়েছিল অথবা অক্ষম হয়েছিল। এবং এখানে আরেকটা পয়েন্ট আছে যেটা হয়তো আগে লেখা উচিত ছিল, বাট আমি পরে লিখতেছি, হয়তো এটা আমার এখন মনে পড়ছে। সেটা হচ্ছে তিনি তার পরমাণু মডেলে পরমাণুর ধনাত্মক চার্জগুলো কিভাবে ঋণাত্মক চার্জকে ধারণ করে সেটা নিয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি। তিনি কি, যে পজিটিভ চার্জগুলা, খেয়াল করে দেখো, যে পজিটিভ চার্জ যেগুলো আছে, পজিটিভ চার্জ অর্থাৎ তার মডেলে যে পজিটিভ চার্জগুলো আছে, এই পজিটিভ চার্জগুলো কিভাবে নেগেটিভ চার্জকে ধারণ করে, কিভাবে, মানে এই পজিটিভ চার্জ কিভাবে নেগেটিভ চার্জকে ধারণ করে, সেটা নিয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা তিনি দিতে পারেননি। শেষ। এই 5 নাম্বার পয়েন্ট পর্যন্ত লিখে ফেলো এবং এরপরে চলে যাবো আমরা রাদারফোর্ড পরমাণু মডেলে। আসলে তোমরা অনেকে হচ্ছে 2, 3, 4 এগুলো বুঝতে পারো না। আমরা রাদারফোর্ড পরমাণু মডেলটা একটু চলে আসি। রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে আসলে অনেক কিছু কথা আছে। তার প্রথম কথা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল আমরা পড়বো কেন, একটু দেখো। পরে দিয়ে রাদারফোর্ড আসলো কেন, এবং প্রথম কথা হচ্ছে থমসনের স্টুডেন্ট হচ্ছে কি রাদারফোর্ড। মানে টিচার যদি কোনো মিস্টেক করে সেই ভুলগুলো ধরাই দিয়ে কে, অবশ্যই, যেমন আমি মিস্টেক করলে তোমরা ভুল ধরা দাও, তো টিচার মিস্টেক করলে এই যে থমসনের স্টুডেন্টকে রাদারফোর্ড। হ্যাঁ, সো রাদারফোর্ড পরমাণু মডেলটা এখন আসবে। সো এটা হচ্ছে সে আসছিল বেসিক্যালি থমসন, মানে তার গুরু কি ভুল ধরেছিল সেই ভুলগুলো আসলে কি করার জন্য, শুধরিয়ে নেওয়ার জন্য অথবা ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আসলে এই মডেলটা আসলে প্রস্তাবনা করা হয়েছিল আর কি। মানে কি আসলে মিস্টেকগুলো আছে দেখো, মানে মিস্টেকগুলো আছে এবং কিভাবে আসলে মিস্টেকগুলো ঠিক করা যাবে। সো রাদারফোর্ড আসলেন। বেসিক্যালি রাদারফোর্ড অনেক আগে, রাদারফোর্ড বেসিক্যালি যে আলফা বিচ্ছুরণ যে পরীক্ষাটা আছে সেই কিন্তু এটা 1905 সালে, কত সালে বলো তো, 1905 সালে কিন্তু সে আসলে এই পরীক্ষাটা কিন্তু এক্সপেরিমেন্ট করেছিল।
বাট এটাতে সে সফল হয়নি। পরবর্তীতে সে আবার ট্রাই করে, বাট পরবর্তীতে তার স্টুডেন্টকে দিয়ে সে আবার ট্রাই করানো হয়। তার স্টুডেন্টটার নাম হচ্ছে, যে একজন নাম হচ্ছে মেবি হচ্ছে মার্স নেল্ড এবং আরেকজন নাম হচ্ছে গিগার। মার্স নেল এবং হচ্ছে আরেকজন মনে হচ্ছে গিগার। সো তারা হচ্ছে তার দুইজন স্টুডেন্ট, হয়তো স্পেলিং মিস্টেক হতে পারে, সমস্যা নাই। তার দুজন হচ্ছে স্টুডেন্ট, মার্স নেল এবং হচ্ছে গিগার, এইচ গিগার। সো এই দুজন স্টুডেন্টকে দিয়ে পরবর্তীতে এই পরীক্ষাটা আবার এক্সপেরিমেন্ট করা হয়। সেটা হচ্ছে 1910 সাল, মানে 10-11 সালের দিকে, 1911 সালের দিকে। এবং এই 1911 সালে এটা এক্সপেরিমেন্ট করে এবং এই 1911 সালে আসলে এই মডেলটা প্রস্তাবনা করা হয়। 1911 সালে রাদারফোর্ড আলফা বিচ্ছুরণ পরীক্ষাটা, এবার একটা পরীক্ষা রাদারফোর্ড আলফা বিচ্ছুরণ পরীক্ষাটা। আসলে আলফা বিচ্ছুরণ পরীক্ষা কেন বলা হচ্ছে এটা আমাদেরকে জানতে হবে। তো আমরা যদি বলি যে রাদারফোর্ড পরমাণু মডেলটা আসলে কি জন্য, সেটা একটু পরে বুঝবো। তবে তার আগে আমাকে একটু বলো যে রাদারফোর্ড পরমাণু মডেলের পরীক্ষার নামটা কি? পরীক্ষার নামটা কি? আমাকে যদি জিজ্ঞেস করে পরীক্ষার নামটা কি, পরীক্ষার নামটা একটু আমি একটু দেখি। আমি একটু পরীক্ষার নামটা পড়ি, এরপর আমরা পরবর্তীতে আবার চিত্র আঁকবো। পরীক্ষার নাম হচ্ছে আলফা বিচ্ছুরণ পরীক্ষা, যেটাকে ইংলিশে বলা হয় আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। যেটাকে আমি যদি বাংলায় বলি আলফা বিচ্ছুরণ পরীক্ষা। বাংলায় কি বলবো বলো? আলফা বিচ্ছুরণ পরীক্ষা। বাংলায় কি বলবো বলো? বাংলায় বলবো আলফা বিচ্ছুরণ পরীক্ষা। কত সালে সেটা প্রস্তাবনা করা হয়েছিল? 1911 সালে। কত সালে বলো? 1911 সালে। এটা মাথায় রাখবা। আচ্ছা, এখানে পরীক্ষার নামটা জানার পরে আমাদের মাথায় আসছে যে, তোমাদের অনেকের মাথায় আসবে যে ভাই আলফা বিচ্ছুরণ পরীক্ষা কেন করা হয়েছে, কি জন্য করা হয়েছে। আসলে আমরা এগুলো পরমাণুর ভেতরে জানতেছি, পরমাণুর ভেতরে কি কি আছে সেগুলো জানার জন্য পরীক্ষাগুলো আসলে করা হচ্ছে। এই যে আমরা আজকে যা জানতে পারছি যে পরমাণুর ভিতরে ইলেকট্রন আছে, প্রোটন আছে, এগুলো কিভাবে জানছি? এগুলো এই মডেলগুলোর মাধ্যমে জানতে পারছি। তো দেখো যে পরীক্ষার নাম তো আমরা জানছি, এখন এই আলফা বলতে কি সে একটু দেখি। প্রথম কথা হচ্ছে আলফা, এই আলফা বলতে কি বোঝানো হচ্ছে, তাই না? আচ্ছা, আলফা হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত কণা। আলফা হচ্ছে একটা পার্টিকেল। আলফা কি, কেউ যদি আস্ক করে আলফা হচ্ছে একটা কি পার্টিকেল। পার্টিকেল মানে কি? কণা। পার্টিকেল মানে কি? কণা। এবার এটা কোত্থেকে নির্গত? এটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল থেকে, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত আলফা কণা। এবং এর সবচেয়ে প্রাইম এক্সাম্পল যদি বলি যে কোন এলিমেন্টটা বেসিক্যালি সবচেয়ে বেশি ইউজ করা হয়, সেটা হচ্ছে বিসমাথ। তোমাদের বইয়ে আছে, মাঝে মাঝে বলা হয় যে আলফা কণার উৎস থেকে, তেজস্ক্রিয় মৌল যার নাম হচ্ছে কি বিসমাথ, মাঝে মাঝে এমসিকিউতে আসে। এবং আলফা হচ্ছে একটা কণা। আচ্ছা, আরো যদি ক্লিয়ারলি যদি বলি যে আলফা কণার ডেফিনেশনটা যদি বলা হয়, আলফা কণার ডেফিনেশনটা যদি বলি, সেটা হচ্ছে যে আলফা কণা হিলিয়াম যে পরমাণু আছে না, এই যে হিলিয়াম, আমাকে বলো হিলিয়ামের ভর কত? হিলিয়ামের ভর হচ্ছে 4, পারমাণবিক সংখ্যা কত? 2। তাহলে আমি পড়াবো পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, এগুলো পড়াবো। সো হিলিয়াম থেকে তুমি যদি 2টা ইলেকট্রন বাদ দাও, 2টা ইলেকট্রন যদি বাদ দাও, কেমিস্ট্রিতে সবসময় মনে রাখবা সবকিছু উল্টা হয়। ইলেকট্রন যদি চলে যায়, মানে ইলেকট্রন যদি চলে যায়, তোমার থেকে কোনো কিছু যদি চলে যায়, তোমার থেকে ইলেকট্রন যদি চলে যায়, তোমার উপরে হবে পজিটিভ চার্জ। তোমার উপরে কি হবে? পজিটিভ চার্জ। যেহেতু তোমার থেকে ইলেকট্রন 2টা চলে গেছে, সো হিলিয়াম 2+। আর হিলিয়ামের 2+ যেটা লিখছি তার উপরে হচ্ছে ভর সংখ্যা হচ্ছে 4, প্রোটন সংখ্যা হচ্ছে 2। প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা। এবং এখান থেকে আমি একটা ডেফিনেশনটা বলতে পারি যে এটা হচ্ছে কি, যে হিলিয়াম থেকে 2টি ইলেকট্রন, হিলিয়াম থেকে 2টি ইলেকট্রন বের করে নিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে কি, যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে আলফা কণা। আলফা কণা কাকে বলে? হিলিয়াম থেকে 2টি ইলেকট্রন বের করে নিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে কি, আলফা কণা। এই আলফা কণা নিয়ে কিছু ফ্যাক্ট আলোচনা করব। কি আলোচনা করব? ফ্যাক্ট। অর্থাৎ ফ্যাক্টগুলো কি কি? প্রথম কথা হচ্ছে আলফা কণার, আমি যদি একটু আলোচনা করি যে আলফা কণাতে কয়টি, যেমন 1 নাম্বার, চলো একটু আলোচনা করি। আলফা কণাতে কয়টি প্রোটন থাকে? প্রোটন থাকে, প্রোটন ইকুয়াল টু হচ্ছে 2, 2টি প্রোটন থাকে। আলফা কণাতে আমি যদি বলি তার হচ্ছে, বলো তার হচ্ছে ভর সংখ্যা কত? তার ভর সংখ্যা হচ্ছে 4।
এবং তার ইলেকট্রন কয়টা চলে গেছে 2টা। আচ্ছা যা হোক এগুলো বলো তো, নিউট্রনও 2টা, তার নিউট্রন হচ্ছে কয়টা 2টা, এগুলো লিখে নিও। এবার 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে তার গতি। আলফা কণা হচ্ছে বিশাল প্রচন্ড শক্তি সম্পন্ন একটা কণা, বিশাল প্রচন্ড শক্তি সম্পন্ন একটা কণা, অর্থাৎ অত্যাধিক শক্তি সম্পন্ন একটা কণা, অর্থাৎ তার গতি হচ্ছে অনেক বেশি। তার গতিটা যদি বলি, অর্থাৎ তার গতি হচ্ছে তোমার কত, তার গতি শুনলে অবাক হয়ে যাবা, একদম আলোর বেগের মতো। কত? আলোর বেগের মতো। তার গতি হচ্ছে 1 × 10⁵ অ্যাকর্ডিং টু হাজার স্যারের বই, ইন্টু কত, মানে এত থেকে এত, অর্থাৎ 2.7 হবে। এটা 2.7 হাজার স্যার অনুসারে 2.7 আছে, ইন্টু 10⁵, অর্থাৎ অলমোস্ট আলোর বেগ। আলোর বেগ হচ্ছে 3 × 10⁸, অলমোস্ট আলোর বেগ, অর্থাৎ তার ভ্যালোসিটি এত বেশি, প্রচন্ড শক্তি সম্পন্ন আলফা কণা, তাদের ভ্যালোসিটি বা তাদের গতি বা বেগ অনেক বেশি। তো এটা হচ্ছে আমরা আলফা কণার সম্পর্কে জানলাম। আলফা কণা কাকে বলে? আলফা কণা হচ্ছে আলফা হিলিয়াম থেকে 2টি ইলেকট্রন বের করে নিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে আলফা কণা। এবং আলফা কণার গতিটা দেওয়া আছে, আলফা কণার ভর সংখ্যা আমরা লিখে নিলাম। আচ্ছা, এই যে পরীক্ষার নাম জানলাম, আলফা কণা জানলাম, এবং এই যে পরীক্ষা যে হচ্ছে, প্রতিটা পরীক্ষার একটা উপকরণ থাকে। কি থাকে? উপকরণ থাকে। কি কি উপকরণ সেটা একটু আমরা জানিনি, অর্থাৎ পরীক্ষার কি কি উপকরণ আছে সেটা একটু আমরা এখানে দেখে নিই। উপকরণগুলো একটু আমরা এখানে দেখে নেওয়ার ট্রাই করি। উপকরণ কি কি? 1 নম্বর উপকরণটা হচ্ছে, কি কি উপকরণ থাকতে পারে দেখো। 1 নম্বর উপকরণ যেটা আমরা একটু পড়বো সেটা হচ্ছে, অবশ্য তুমি তার নাম দেওয়া হয়েছে আলফা বিচ্ছুরণ পরীক্ষা, অবশ্যই এর উপকরণে 1 নম্বর থাকবে কে? আলফা কণা। আলফা কণা ছাড়া আমি কখনো রাদারফোর্ড পরমাণু মডেল আমি ব্যাখ্যা করতে পারবো না। এরপরে পয়েন্টটা আসবে কত, স্যার এরপরের পয়েন্টে কি আসবে? এরপরের পয়েন্টে আসবে একটা পাতলা সোনার পাত লাগবে। কি লাগবে বলো? পাতলা সোনার পাত। পাতলা সোনার পাত, অর্থাৎ এটাকে ইংলিশে বলা হয় যে থিন গোল্ড ফয়েল। এটা কি বলা হয়? থিন গোল্ড ফয়েল, যার পুরুত্ব হচ্ছে 0.0004 সেন্টিমিটার পুরুত্ব। পুরুত্ব মানে হচ্ছে থিকনেস। পুরুত্ব মানে কি? থিকনেস। যেমন ধরো এই বোর্ডের পুরুত্ব হচ্ছে এটা, থিকনেস, অর্থাৎ এই থিকনেস। হ্যাঁ, সো 0.0004 সেন্টিমিটার পুরুত্ব। এটাকে যদি ধরো, এটা পাতলা সোনার পাতের পুরুত্বটা আসলে অনেক সময় এমসিকিউতে আসে। ধরো এটাকে যদি আমি tan ইনভার্স আকারে যদি লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? পয়েন্টের পরে কয়টা ঘর আছে? 4টা ঘর আছে না? সো 4টা ঘরের জন্য আমি লিখতে পারবো 4 × 4টা ঘরের জন্য 10⁻⁻ কি হবে? 4 সেন্টিমিটার হবে। এটাকে যদি আমি মিটারে প্রকাশ করতে চাই তাহলে মিটারে প্রকাশ করলে কিভাবে লিখবো বলো? মিটারে প্রকাশ করলে লিখবো হচ্ছে যে 4 × 10⁻⁻6 মিটার। এটা হচ্ছে আলফা কণার, সরি পাতলা সোনার পাতের পুরুত্ব। মাঝে মাঝে এমসিকিউতে আসছে 0.000, মনে রাখবো 0.004 সেন্টিমিটার পুরুত্ব। এটা হচ্ছে পাতলা সোনার পাত। এরপর 3 নম্বর পয়েন্টে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা। কি জিনিসটা দরকার? জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা। ওকে, আমি লেখার পরে আমি এক্সপ্লেইন করব, তার আগে একটু একবার লিখে নাও, সবাই একবার লিখে নাও। আমি একটু জায়গা দিচ্ছি, যা যা বলছি তা লিখে নাও। এখন আমরা পরীক্ষার বর্ণনা সম্পর্কে জানবো। আচ্ছা, এখন আমরা আলোচনা করব যে কিভাবে বিজ্ঞানী রাদারফোর্ড আলফা বিচ্ছুরণ পরীক্ষাটা সম্পাদন করেছিলেন। একটু খেয়াল করলে এখানে দেখতে পারবে যে বিজ্ঞানী রাদারফোর্ড একটা পাতলা সোনার পাত নিয়েছিলেন যার পুরুত্ব হচ্ছে 0.0004 সেন্টিমিটার, এবং সে অনেকগুলো আলফা কণা নিয়েছিলেন, অনেকগুলো বলতে লাখ লাখ আলফা কণা নিয়েছিলেন, এবং এই আলফা কণাগুলো একটা তেজস্ক্রিয় মৌল অর্থাৎ বিসমাথ টাইপের একটা তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত, এবং লাখ লাখ আলফা কণাগুলা তিনি কি করেছিলেন? তিনি নিক্ষেপ করেছিলেন। তার আগে আমি একটা কথা জানিয়ে রাখি যে তিনি পাতলা সোনার পাতের পেছনে একটা পর্দা লাগিয়েছিলেন, জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা, এবং তাদের প্রত্যেকের কি কি কাজ আমরা একটু পরে জানবো। তো আমরা বর্ণনা একটু পড়ি। বর্ণনা কি বলা হচ্ছে? পরীক্ষার বর্ণনা, অর্থাৎ সে কিভাবে এক্সপেরিমেন্টটা করেছিলেন। খেয়াল করে দেখো, বিজ্ঞানী রাদারফোর্ড প্রচন্ড শক্তি সম্পন্ন আলফা কণা একটা পাতলা সোনার পাতের উপর নিক্ষেপ করেন, পাতলা সোনার পাতের উপর নিক্ষেপ করেন, এবং ওই পাতলা সোনার পাতের পেছনে জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা ছিল।
এবং ওই আলফা কণাগুলো জিঙ্ক সালফেট আবরণের গায়ে কি সৃষ্টি করত? স্পার্ক সৃষ্টি করত। স্পার্ক মানে হচ্ছে কি, যে আলোক বিন্দু, অর্থাৎ বলতে পারো যে কারেন্ট টাইপের, মানে একটু হালকা একটু উজ্জ্বল আলো টাইপের কিছু একটা সৃষ্টি করতো, যেটাকে বলে স্পার্ক বলে। যেমন আমরা কারেন্ট খাইলে শক খাই না, ওটাকে স্পার্ক বলে। হ্যাঁ, স্পার্ক সৃষ্টি করতো। তো এখানে বলা হচ্ছে যে বিজ্ঞানীরা রাদারফোর্ড প্রচন্ড শক্তি সম্পন্ন আলফা কণা একটা পাতলা সোনার পাতের উপর নিক্ষেপ করেন এবং ওই পাতলা সোনার পাতের পেছনে জিঙ্ক সালফেট আবরণযুক্ত পর্দা থাকে এবং ওই আলফা কণাগুলো জিঙ্ক সালফেট আবরণের গায়ে কি সৃষ্টি করে? স্পার্ক সৃষ্টি করে। অর্থাৎ পরীক্ষার বর্ণনাটা তুমি নিজের ভাষায় লিখবা। তুমি কি লিখবা? তুমি লিখবা বিজ্ঞানীরা রাদারফোর্ড প্রচন্ড শক্তি সম্পন্ন আলফা কণা পাতলা সোনার পাতের উপর নিক্ষেপ করেন, পাতলা সোনার পাতের পেছনে জিঙ্ক সালফেট আবরণযুক্ত পর্দা থাকে এবং ওই আলফা কণাগুলো জিঙ্ক সালফেট আবরণের গায়ে স্পার্ক সৃষ্টি করে। এটা হচ্ছে আমাদের পরীক্ষার বর্ণনা। তো পরীক্ষা যখন হলো, তিনি একটা পর্যবেক্ষণ দেখলেন। কি দেখলেন? পর্যবেক্ষণ। একটু লিখো তো, পর্যবেক্ষণ। তিনি পর্যবেক্ষণে কি কি দেখলেন? পর্যবেক্ষণে তিনি 3টা পয়েন্ট লিখলেন। কয়টা পয়েন্ট? 3টা পয়েন্ট। তো তিনি 3টা ঘটনা দেখলেন। কয়টা ঘটনা? 3টা ঘটনা। তার মধ্যে একটা ঘটনা তিনি লিখলেন, সেটা হচ্ছে কি, তিনি বললেন যে প্রায় 99% আলফা কণা পাতলা সোনার পাত ভেদ করে চলে যায়। কত পার্সেন্ট? প্রায় বলো 99% আলফা কণা। কতটুকু বলো তো? প্রায় 99% আলফা কণা পাতলা সোনার পাত, পাতলা সোনার পাত ভেদ করে চলে যায়। পাতলা সোনার পাত ভেদ করে চলে যায়। এটা হচ্ছে তিনি দেখলেন। অর্থাৎ 99%, দেখো 99% আলফা কণা ওই পাতলা সোনার পাত ভেদ করে চলে যায় এবং ভেদ করে যখন চলে যায় তখন তারা জিঙ্ক সালফেট আবরণকে কি সৃষ্টি করে? স্পার্ক সৃষ্টি করে। অর্থাৎ ভেদ করে চলে যায় এবং ভেদ করে চলে যাওয়ার পরে ওই জিঙ্ক সালফেট আবরণের গায়ে তারা কি সৃষ্টি করে? স্পার্ক সৃষ্টি করে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এরপর আসি 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টে একটু খেয়াল করে দেখো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কয়েকটি আলফা কণা, হ্যাঁ, মাত্র কয়েকটি আলফা কণা তাদের সোজা গতিপথ হতে পেছনে বেঁকে চলা যায়। মাত্র কয়েকটি আলফা কণা, কি বললাম? মাত্র কয়েকটি আলফা কণা তাদের সোজা গতিপথ হতে, কি বললাম? তাদের কি বললাম বলো? তাদের সোজা গতিপথ হতে পেছনে বেঁকে চলা যায়। কোথায়? পেছনে বেঁকে চলে যায়। কি লিখলাম দেখো? মাত্র কয়েকটি আলফা কণা, যে দেখো মাত্র কয়েকটি আলফা কণা তাদের সোজা গতিপথ হতে পেছনে মানে অর্থাৎ এটা বলতে পারে বিচ্যুতি প্রদর্শন করে, বিচ্যুতি পথে বেঁকে যায়। এরপরে 3 নম্বর পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি, এটা আমি লাল কালি দিয়ে লিখতেছি, খুব কম সংখ্যক আলফা কণা। কি? খুব কম সংখ্যক আলফা কণা। খুব কম সংখ্যক আলফা কণা বলতে কি বোঝানো হচ্ছে? যে 20,000-এর মধ্যে একটি ধরো। রাদারফোর্ড বলতেছেন 20,000-এর মধ্যে কয়টি ধরতে বলতেছে? একটি। 20,000-এর মধ্যে কয়টি? একটি। 20,000-এর মধ্যে মাত্র একটি, মানে ধরো 20,000টা যদি আলফা কণা নিক্ষেপ করা হয় তার মধ্যে মাত্র একটি আলফা কণা সোজা গতিপথ হতে পেছনে চলে আসে। পেছনে মানে হচ্ছে অপোজিট ডিরেকশনে চলে আসে। পেছনে বলতে কোথায়? অপোজিট ডিরেকশনে চলে আসে। তাহলে সোজা গতিপথ হতে পেছনে চলে আসে মানে কি? ডিরেক্ট অপোজিট দিকে চলে আসবে। অর্থাৎ অপোজিট দিকে বলতে কিরকম সেটা আমরা এখনো দিই নাই। সেটা আমরা যদি দিই তাহলে এইভাবে, এই যে এইভাবে, এই যে এইদিকে গেছে না, এটা হচ্ছে অপোজিট দিকে, অর্থাৎ এইভাবে, দেখছো? অপোজিট দিকে ফিরে চলে আসে। দেখছো? অপোজিট দিকে ফিরে চলে আসে। এটা হচ্ছে তার পর্যবেক্ষণ। এবং এখানে 3টা ঘটনা ঘটছে। কি বললাম? প্রায় 99% আলফা কণা ভেদ করে চলে গেছে। মাত্র কয়েকটি আলফা কণা তাদের সোজা গতিপথে এই যে বিচ্যুতি বেঁকে গেছে। আর খুব কম সংখ্যক আলফা কণা, 20,000-এর মধ্যে মাত্র একটি আলফা কণা পেছনের দিকে
অপোজিট ডিরেকশনে ফিরে চলে আসে, অর্থাৎ যেদিকে গেছে সেদিকে ফিরে চলে আসছে বলতে পারো আর কি। ঠিক আছে, তো এই জিনিসগুলো দেখার পরে তিনি কি করলেন, এগুলো আমি মুছে ফেলি কারণ এগুলো আমাদের এখন মুছে ফেলতে হবে। সো তো তিনি এই ঘটনাগুলো দেখার পরে তিনি হচ্ছে একটা সিদ্ধান্তে আসলেন, এবং সিদ্ধান্ত দেওয়ার সময় তিনি অনেকগুলা পয়েন্ট বললেন। কি কি পয়েন্ট একটু দেখো, মানে এত অবাক অবাক কিছু পয়েন্ট বললেন, পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তিনি বললেন যে যেহেতু 99% আলফা কণা পাতলা সোনার পাতটা, মানে এই যে একটা সোনার পাত, এই সোনার পাতটা যদি ভেদ করে যদি চলে যাচ্ছে, তাহলে ধরে নিতে হবে যে ওই পাতলা সোনার পাতটা ফাঁপা, কিছুই নাই ভিতরে। মানে বেসিক্যালি বিষয়টা হচ্ছে এরকম, ধরো তোমার এই জিনিসটা একটা বক্স, এটা কি একটা বক্স, এটা একটা হচ্ছে বক্স। হ্যাঁ, এই বক্সটা আমি 3D আঁকি নাই, তো এই বক্সটা ধরো তুমি কি করছো, তুমি হচ্ছে তীর নিক্ষেপ করতেছো, অনেকগুলা তীর নিক্ষেপ করতেছো, এবং যতগুলা তীর নিক্ষেপ করছো না, ততগুলা তীর তুমি হচ্ছে কি হয়েছে বলো, প্রায় ততগুলা তীর হচ্ছে ওই বক্সটা ভেদ করে চলে গেছে। আচ্ছা, এটা দিয়ে কি বোঝাচ্ছে চিন্তা করে দেখো তো, যেহেতু যতগুলো তীর আমি নিক্ষেপ করছি তার প্রায় 99% তীরগুলা বক্সটা ভেদ করে চলে গেছে, তাহলে ধরে নিতে হবে ওই বক্সটা কি ছিল, খালি ছিল। কারণ বক্সটা যদি কিছু থাকতো ভেতরে, যে যদি বক্সটা যদি ফাঁপা না থাকতো, তাহলে ধরে নিতাম যে অবশ্য যে কি, যে তীরগুলা হচ্ছে কি, যে যেভাবে আসলে আমি নিক্ষেপ করছি সেভাবে কিন্তু কি হয়ে যেত না, বের হয়ে যেত না। এখান থেকে বোঝা যাচ্ছে নিশ্চয় বক্সটা খালি আছে। তো আমি যে এতগুলো যে আলফা কণা যে নিক্ষেপ করলাম, 99% আলফা কণা ভেদ করে চলে গেছে, অর্থাৎ তার থেকে বোঝা যায় যে আমার এই যে এই জিনিসটা, এই যে পাতলা সোনার পাত, এটা একটা পরমাণু। হ্যাঁ, এটাকে তুমি পরমাণু হিসেবে যখন তুমি বলবা, তখন এই পরমাণুটা কি হয়েছে, পুরোটা ফাঁপা। আচ্ছা, পরমাণু কেন বলছে, কারণ সবকিছুতে পরমাণু, তাই না? যেমন এখানে অনেকগুলো পরমাণু আছে, হ্যাঁ, পরমাণুর ভিতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে, এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো এখানে যখন বলা হচ্ছে যে তার এই যে সিদ্ধান্ত তিনি যেটা নিয়েছিলেন, এই সিদ্ধান্তে তিনি বলতেছেন এক নাম্বার কথা, তিনি বললেন পরমাণুর 99% ফাঁপা। এক নম্বরে তিনি কি বললেন বলো, তিনি এক নম্বরে বললেন পরমাণুর 99% কত পার্সেন্ট, 99% কি স্থান ফাঁপা। অর্থাৎ ফাঁপা মানে কি, যে আসলে কিছুই নাই, ভিতরে পুরোটাই খালি, 99% আসলে খালি, 99% কি খালি, অর্থাৎ পরমাণুর অধিকাংশ স্থান ফাঁপা। এটাকে যদি আমি যদি সুন্দরভাবে যদি লিখি, যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁপা, পরমাণুর কত ফাঁপা, অথবা তুমি ফাঁকা বলতে পারো, পরমাণুর অধিকাংশ স্থান কি বলতে পারো, ফাঁকা বলতে পারো। এটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট। এরপরে দুই নাম্বার পয়েন্টে তিনি বলতেছেন যেহেতু পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, আর আমরা জানি যে তিনি বলতেছেন যে ইলেকট্রনের ভর হচ্ছে অতি নগণ্য। তিনি বলতেছেন হচ্ছে যেহেতু এখানে অধিকাংশ স্থান ফাঁকা, এই ফাঁকা স্থানে তিনি বলতেছেন এখানে ইলেকট্রন থাকতে পারে। কেন? কারণ ইলেকট্রনের ভর হচ্ছে অতি নগণ্য, 9.11 × 10⁻28 গ্রাম। ইলেকট্রনের ভর হচ্ছে অতি নগণ্য। তিনি বলছেন এই ফাঁকা স্থানে কি থাকতে পারে, ইলেকট্রন থাকতে পারে। তিনি বললেন এই ফাঁকা স্থানে তিনি কি বললেন, ইলেকট্রন থাকতে পারে। তিনি কি লজিক দিলেন বলো, তিনি বললেন যেহেতু, এখানে ব্যাখ্যা দিলেন, তিনি বললেন যেহেতু ইলেকট্রনের ভর অতি নগণ্য, তিনি বললেন যেহেতু আলফা কণার ভরের তুলনায় ইলেকট্রনের ভর, আলফা কণার ভর হচ্ছে 4, ইলেকট্রনের ভর অতি নগণ্য, আলফা কণার ভরের তুলনায় ইলেকট্রনের ভর অতি নগণ্য, সেহেতু এই ফাঁকা স্থানে
ইলেকট্রন থাকতে পারে। সেহেতু কি এই ফাঁকা স্থানে কি থাকতে পারে, ইলেকট্রন থাকতে পারে, কারণ আলফা কণার ভর ইলেকট্রনের ভর হচ্ছে কি, মানে আলফা কণার ভরটা ইলেকট্রন ভর থেকে অনেক বেশি, তাই এরা ইলেকট্রন না, তাই এই ইলেকট্রনগুলো আলফা কণার গতিপথের কোনো পরিবর্তন ঘটাতে পারে না। অর্থাৎ আলফা কণার ভর অনেক বেশি, ইলেকট্রনের ভর হচ্ছে অনেক কম, অর্থাৎ ইলেকট্রনের ভর এত কম যে তারা আলফা কণাকে কোনো রকম ডিস্টার্ব করতে পারে না, মানে আলফা কণা যেভাবে যাচ্ছে সেভাবে তাদেরকে যেতে দিচ্ছে। বিষয়টা হচ্ছে এরকম, ইলেকট্রন হচ্ছে খুব দুর্বল মানুষ, আর আলফা কণা হচ্ছে বিশাল মস্ত বড় একটা প্রাণী। সো দৈত্যাকার একটা প্রাণীকে আসলে তোমার খুব দুর্বল একটা প্রাণী আসলে কি বাধা প্রদান করতে পারবে না। সো ইলেকট্রন হচ্ছে খুব দুর্বল একটা প্রাণী, আর আলফা কণা হচ্ছে বিশাল বড় বড় দৈত্যাকার, এবং তাদেরকে কোনো রকম কি, তাদের গতিপথের কোনো রকম তিনি কি, মানে ইলেকট্রনগুলো হচ্ছে কোনো রকম বাধা দিতে পারতেছে না, অথবা তাদের গতিপথের কোনো পরিবর্তন ঘটাতে পারতেছে না। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে দেখো, 3 নম্বর পয়েন্টে আমি কি বলবো, 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে রাদারফোর্ড। এখন রাদারফোর্ড একটা ইন্টারেস্টিং কথা বললেন। তো প্রথম কথা হচ্ছে তিনি বললেন যে এখানে কি আছে, এখানে ইলেকট্রন আছে, এই যে এখানে এই জায়গায় এখানে বললেন তিনি ইলেকট্রন আছে, এবং তিনি বললেন এখানে ইলেকট্রন আছে, এবং তিনি বললেন এখানে ইলেকট্রন আছে, এবং তিনি বললেন এখানে যথেষ্ট ইলেকট্রন আছে। ওকে, ইলেকট্রন আছে বললেন তিনি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যথেষ্ট ইলেকট্রন সেটা এভাবে আসলে বলাটা উচিত হচ্ছে না, ঠিক আছে, আমি ইলেকট্রন অনেকগুলো দিছি, যাই হোক। এখন খেয়াল করে দেখো, তো তিনি বললেন যে এখানে তিনি এই মডেলটিকে তিনি বলতে রাদারফোর্ড তার এই মডেলটিকে রাদারফোর্ড সোলার মডেলের সাথে তুলনা করলেন। কার সাথে? সোলার মডেল। কার সাথে বলো? সোলার মডেলের সাথে তুলনা করলেন। কার সাথে? সোলার মডেল। সোলার মডেল মানে সৌরজগতের সাথে বলতে পারো, সোলার মডেলের সাথে তুলনা করলেন, মানে সৌরজগতের সাথে, আসলে সোলারের সাথে তুলনা করলেন, সোলার মডেলের সাথে তুলনা করলেন, সৌরজগতের সাথে তুলনা করলেন। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, অর্থাৎ দেখো আমি একটু নীল কালি দিয়ে লিখে দিচ্ছি, অর্থাৎ সৌরজগতে, গ্রহ প্রগ্রহগুলো যেভাবে সূর্যকে কেন্দ্র করে যেভাবে সূর্যকে কেন্দ্র করে কন্টিনিউয়াসলি ঘুরছে, ঠিক একইভাবে রাদারফোর্ড মডেলে, ঠিক একইভাবে কোন মডেলে বলো? ঠিক একইভাবে রাদারফোর্ড মডেলে ইলেকট্রনগুলো একটি জিনিসকে কেন্দ্র করে
কন্টিনিউয়াসলি ঘুরছে এবং যে জিনিসকে কেন্দ্র করে এবং যে জিনিসকে কেন্দ্র করে কন্টিনিউয়াসলি ঘুরছে তার নাম দেন, মানে রাদারফোর্ড তার নাম দেন, বলো তার নাম কি দেন? তার নাম দেন নিউক্লিয়াস। তার নাম দেন কি? তার নাম দেন কি? নিউক্লিয়াস। মনে থাকবে? আচ্ছা, এখন দেখো এই যে নিউক্লিয়াস নামকরণের পিছনে অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি ব্যাখ্যা করি, অর্থাৎ দেখো সৌরজগতে যে ধরো এটা হচ্ছে সান, হ্যাঁ এইটা হচ্ছে সান, এবং তুমি জানো যে সানকে কেন্দ্র করে কিন্তু কারা ঘুরছে? পৃথিবী এবং যতগুলো গ্রহ আছে সবগুলো কিন্তু কেন্দ্র করে করে ঘুরছে। অর্থাৎ এটা যদি কি হয় বলো? সূর্য হয়, এটা হচ্ছে ধরো পৃথিবী, ওকে? তো পৃথিবী মানে হচ্ছে আর্থ, অর্থাৎ এই আর্থ সূর্যকে কেন্দ্র করে চারিদিকে ঘুরতেছে। তো এই সৌরজগতে যেভাবে আসলে পৃথিবী সূর্যকে যেভাবে কেন্দ্র করে চারিদিকে ঘুরতেছে, ঠিক একই রকম রাদারফোর্ড বলতেছে যে ইলেকট্রনগুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে ঘুরতেছে। এখন তিনি 4 নম্বর পয়েন্টে তিনি ব্যাখ্যা করলেন যে এই নিউক্লিয়াস নামকরণের পিছনে তিনি যে ব্যাখ্যাটা দেন, খেয়াল করে দেখো, এই নিউক্লিয়াস নামকরণের পেছনে তিনি যে ব্যাখ্যাটা দেন সেটা আমি এখন ব্যাখ্যা করব। এই নিউক্লিয়াস নামকরণের পিছনে তিনি যে ব্যাখ্যাটা দেন, তিনি বলেন যে নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট। তিনি বলেন, প্রথমে তিনি বললেন নিউক্লিয়াস কি? ধনাত্মক চার্জ বিশিষ্ট। নিউক্লিয়াস কি? ধনাত্মক, অর্থাৎ পজিটিভ, ধনাত্মক চার্জ বিশিষ্ট। তিনি কি বলেন? নিউক্লিয়াস পজিটিভ চার্জ বিশিষ্ট, ধনাত্মক চার্জ বিশিষ্ট। তিনি কি বলেন? নিউক্লিয়াস পজিটিভ চার্জ বিশিষ্ট অর্থাৎ ধনাত্মক চার্জ বিশিষ্ট। ঠিক আছে, এখন মেইন ইম্পর্টেন্ট কথায় আসি। দেখো এই জায়গায় একটু লিখি, নিউক্লিয়াস কি বলেন? ধনাত্মক চার্জ বিশিষ্ট। ঠিক আছে, তিনি যে ব্যাখ্যাটা দেন তিনি বলেন নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট। এবং কিভাবে দিলেন দেখো, কারণ হিসেবে তিনি কি বললেন, মানে কারণটা কি যে নিউক্লিয়াস কেন আসলে ধনাত্মক বললেন তিনি। ঠিক আছে, আচ্ছা, তিনি বলেন নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট, তিনি এটা বললেন। হ্যাঁ, যে ব্যাখ্যাটা দেন প্রথম হচ্ছে নিউক্লিয়াস পজিটিভ চার্জ বিশিষ্ট তিনি বললেন। কেন বললেন এটা খেয়াল করে দেখো। প্রথমে তিনি যে কথাটা বললেন, দেখো যেহেতু তিনি বললেন, যেহেতু তিনি ব্যাখ্যাটা এখন দেওয়া স্টার্ট করলেন, যেহেতু দেখো যেহেতু অনেকগুলো আলফা কণা, অথবা বলতে পারো যে যেহেতু কয়েকটি আলফা কণা, বলতে পারো যে যেহেতু কয়েকটি আলফা কণা তাদের সোজা গতিপথ হতে তাদের সোজা, অথবা তাদের সোজা লিখতে পারো, তাদের সোজা গতিপথ হতে কেন্দ্র বরাবর এসে বেঁকে যায়, অথবা বেঁকে যায়, অথবা বিচ্যুতি প্রদর্শন করে, সেহেতু তিনি বলেন
সেহেতু তিনি বলেন নিশ্চয় ওই কেন্দ্রে, তিনি কি বলেন দেখো, যেহেতু এখানে অনেক আলফা কণা সোজা গতিপথ হতে যাওয়ার সময় যখন বেঁকে যাচ্ছে, কেন্দ্র বরাবর এসে যখন বেঁকে যাচ্ছে, তখন তিনি বলেন নিশ্চয়, এটা আমি মুছে দিচ্ছি, তখন তিনি বলেন নিশ্চয় ওই কেন্দ্রে ধনাত্মক চার্জ রয়েছে। নিশ্চয় ওই কেন্দ্রে কি রয়েছে? ধনাত্মক চার্জ রয়েছে। দেখো খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, মানে তিনি এই পয়েন্টটা দিয়ে অনেক কিছু বড় একটা ব্যাখ্যা আমাদেরকে কিন্তু বুঝিয়ে দিলেন। কি বললেন দেখো, তিনি বললেন যেহেতু যে অথবা বিচ্যুতি প্রশ্ন করেন, সেহেতু তিনি বলেন নিশ্চয়, নিশ্চয়, সেহেতু তিনি বলেন নিশ্চয় নিশ্চয় ওই কেন্দ্রে ধনাত্মক চার্জ, নিশ্চয় কেন্দ্রে কি রয়েছে? ধনাত্মক চার্জ রয়েছে। কারণ আমরা জানি, দেখো কারণ আমরা জানি আলফা কণা পজিটিভ চার্জ বিশিষ্ট। কারণ আমরা জানি আলফা কণা কি? পজিটিভ চার্জ বিশিষ্ট। আলফা কণা যখন পজিটিভ চার্জ হয়, এবং আমরা এটাও জানি যে পজিটিভ পজিটিভ কি করে বলো? পজিটিভ পজিটিভ কি করে? বিকর্ষণ করে। পজিটিভ পজিটিভ কি করে? পজিটিভ পজিটিভ চার্জ বিকর্ষণ করে। ওকে, যেহেতু আলফা কণা কেন্দ্র বরাবর এসে বিচ্যুতি দেখাচ্ছে অথবা বিকর্ষিত হচ্ছে, বিচ্যুতি মানে বিকর্ষিত হচ্ছে, তাহলে ধরে নিতে হবে ওই কেন্দ্রে পজিটিভ চার্জ রয়েছে। তাহলে ধরে নিতে হবে কি? ওই কেন্দ্রে পজিটিভ চার্জ রয়েছে। যেহেতু আলফা কণাগুলো কেন্দ্র বরাবর এসে বিচ্যুতি হচ্ছে, দেখো তুমি কখন বিচ্যুতি হয়, কখন বিকর্ষণ হয়? যেমন ধরো আমি যদি বলি যে ছেলে ছেলেকে বিকর্ষণ করে, মেয়ে মেয়েকে দ্বারা বিকর্ষণ হয়, ছেলে মেয়ে আকর্ষণ হয়, পজিটিভ নেগেটিভ আকর্ষণ হয়। যদি আলফা কণাগুলো যদি কেন্দ্র বরাবর যদি এসে যদি ভেতরে ঢুকে যেত, তাহলে ধরে নিতাম যে নিশ্চয়ই কেন্দ্রের মধ্যে কি আছে? ঋণাত্মক চার্জ আছে। কারণ ধনাত্মক ঋণাত্মক কি হতো? বিকর্ষণ হতো। যেহেতু এটা ধনাত্মক চার্জ এবং এখানে গিয়ে বিকর্ষণ হচ্ছে, তাহলে ধরে নিতে হবে মানে কেন্দ্র বরাবর এসে যখন বিকর্ষণ হচ্ছে, তাহলে ধরে নিতে হবে নিশ্চয়ই কেন্দ্রে ধনাত্মক চার্জ রয়েছে। আমরা জানি আলফা কণা পজিটিভ চার্জ এবং পজিটিভ পজিটিভ চার্জ কি করে? বিকর্ষণ করে। তাই তিনি বলেছেন যে নিশ্চয় কেন্দ্রে ধনাত্মক চার্জ রয়েছে। কারণ ধনাত্মক চার্জ না থাকলে, যদি ধনাত্মক চার্জ, সেহেতু এখানে লিখতে পারো যে আলফা কণা পজিটিভ চার্জ, পজিটিভ পজিটিভ চার্জ বিকর্ষণ করে, সেহেতু তিনি বলেছেন যে ওই কেন্দ্রে ধনাত্মক চার্জ রয়েছে। এবং এই ধনাত্মক চার্জের তিনি নাম কি দিয়েছেন বলো? নিউক্লিয়াস। এবং লিখে দাও, যেহেতু তিনি বলেছেন যে আলফা কণা পজিটিভ চার্জ, পজিটিভ পজিটিভ চার্জকে বিকর্ষণ করে, সেহেতু তিনি এই লজিকে বললেন যে কি? যে ওই কেন্দ্রের মধ্যে ধনাত্মক চার্জ রয়েছে এবং ধনাত্মক চার্জের তিনি কি নাম দেন? নিউক্লিয়াস নাম দেন। এটা হচ্ছে নিউক্লিয়াস নামকরণের পিছনে ব্যাখ্যা। কারণ নিউক্লিয়াস, এখন বলতে পারো যে নিউক্লিয়াস কেন নাম দিয়েছে? নিউক্লিয়াস একটা নাম দেওয়া হয়েছে আর কি। কারণ নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং ধনাত্মক ধনাত্মক পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। এবং তিনি এটাও বললেন যদি কেন্দ্রের মধ্যে ধনাত্মক চার্জ না থেকে যদি ঋণাত্মক চার্জ থাকতো, তাহলে কি করতো? আলফা কণা ওই ঋণাত্মক চার্জ দ্বারা আকর্ষিত হতো এবং আলফা কণাগুলো কেন্দ্র বরাবর গিয়ে কি হয়ে যেত? ভেদ করে চলে যেত। বাট আলফা কণাগুলো যদি কেন্দ্র বরাবর এসে, আলফা কণাগুলো যেহেতু কেন্দ্র বরাবর এসে বিচ্যুতি বা বেঁকে যাচ্ছে, তাহলে ধরে নিতে হবে যে ওই কেন্দ্রে ধনাত্মক চার্জ রয়েছে এবং সেই ধনাত্মক চার্জটার নাম দেওয়া হয়েছে কি? নিউক্লিয়াস। এটাই ছিল আমার আসলে কয় নাম্বার পয়েন্ট বলো? এটা কি ছিল? এটা ছিল 3 নাম্বার পয়েন্ট। এটা কয় নাম্বার ছিল? 3 নাম্বার পয়েন্ট। ওকে, সো সবাই একটু লিখে নাও 3 নাম্বার পয়েন্টটা। সরি 3 নাম্বার পয়েন্ট না, এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। এটা ছিল 4 নাম্বার পয়েন্ট। এক্সট্রিমলি সরি, এটা ছিল 4 নাম্বার পয়েন্ট। এবং এখান থেকে নিউক্লিয়াসের একটা ডেফিনেশন তুমি লিখতে পারো। সেটা হচ্ছে কি? যে লিখে ফেলো, পরমাণুর কেন্দ্রস্থলে পরমাণুর সমস্ত ভর এবং ধনাত্মক চার্জ যেখানে কেন্দ্রীভূত, সেখানেই নিউক্লিয়াস অবস্থিত। অর্থাৎ পরমাণুর কেন্দ্রস্থলে পরমাণুর সমস্ত ভর ও ধনাত্মক চার্জ কেন্দ্রীভূত, তাকে নিউক্লিয়াস বলে। ডেফিনেশনটা একটু লিখে নাও। নিউক্লিয়াসের ডেফিনেশনটা কি হবে বলো? ডেফিনেশনটা নিজ দায়িত্ব একটু লিখে নাও। পরমাণুর কেন্দ্রস্থলে
পরমাণুর সমস্ত ভর এবং ধনাত্মক চার্জ কেন্দ্রীভূত, তাকেই বলা হচ্ছে নিউক্লিয়াস। অর্থাৎ সমস্ত ভরও কেন্দ্রীভূত, সমস্ত চার্জও কেন্দ্রীভূত, বাইরে কিছুই নাই, মানে নিউক্লিয়াসের বাইরে কিছুই নাই, নিউক্লিয়াসের বাইরে ফাঁপা, নিউক্লিয়াসের বাইরে অনলি কি থাকে, ইলেকট্রন থাকে। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট গেল। 5 নম্বর পয়েন্টটা দেখো, 5 নম্বর পয়েন্ট। এবং তিনি বললেন যে নিউক্লিয়াসের বাইরে যতগুলা নেগেটিভ চার্জ আছে, নিউক্লিয়াসে ততগুলো পজিটিভ চার্জ আছে। তিনি কি বললেন, নিউক্লিয়াসে নাম্বার অফ পজিটিভ চার্জ equal to number of positive charge equal to number of electron in the outer of nucleus, number of electron in the outer of nucleus, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে। তিনি বলেন নিউক্লিয়াসের বাইরে যতগুলো ইলেকট্রন আছে, নিউক্লিয়াসের ভেতরে ততগুলো পজিটিভ চার্জ আছে, এবং পজিটিভ এবং নেগেটিভ চার্জের সংখ্যা সমান হওয়ায় তিনি তা বলেন যে কি, পরমাণু হচ্ছে বৈদ্যুতিক নিরপেক্ষ, অর্থাৎ অ্যাটম ইজ নিউট্রাল। অর্থাৎ এটা থমসনও বলেছিল যে অ্যাটম ইজ নিউট্রাল, এবং পজিটিভ এবং নেগেটিভ চার্জের সংখ্যা সমান হওয়ায় সেখানে একটা নিরপেক্ষ কণা বের হয়। সেই নিরপেক্ষ কণাটার নাম কি দেওয়া হয়েছে, নিউট্রন দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে, নিউট্রন। সো নিউট্রন কোথায় অবস্থিত, নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত। দেখো নিউট্রন নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত, আর পজিটিভ চার্জটাকে নাম দেওয়া হয়েছিল প্রোটন। নিউক্লিয়াস হচ্ছে প্রোটন ধনাত্মক, নিউক্লিয়াসের ভেতরে কি থাকে, নিউট্রন, আর কি থাকে, প্রোটন থাকে। এটা নিউট্রন আর প্রোটন। আর নিউট্রন আর প্রোটনের বাইরে থাকে, মানে নিউক্লিয়াসের বাইরে থাকে কি থাকে, ইলেকট্রন থাকে। এটা 5 নাম্বারটা একটু মাথায় রাখবা। এখন আসি 6 নাম্বার। 6 নাম্বারে তিনি বলেন যে নিউক্লিয়াসের আকার আর পরমাণুর আকার বলেন। তিনি বললেন যে পরমাণুর আকারের তুলনায় পরমাণুর আকার হচ্ছে, লিখে রাখো, পরমাণুর আকার হচ্ছে 10⁻⁻10 মিটার। তো পরমাণুর আকার নিউক্লিয়াসের আকারের তুলনায়, নিউক্লিয়াসের আকার কত, নিউক্লিয়াসের আকার হচ্ছে অনেক ছোট। কত হবে নিউক্লিয়াসের আকার, 10⁻⁻15, একদল বলবে 10⁻⁻15 মিটার বড়। দেখো এটা কিন্তু মাইনাস, 10⁻⁻, নিউক্লিয়াসের আকার অনেক ছোট। তো পরমাণুর আকার নিউক্লিয়াসের আকারের তুলনায় অনেক বড়, নিউক্লিয়াসের আকারের তুলনায় অনেক বড়, অর্থাৎ নিউক্লিয়াসের আকার অনেক নগণ্য, নিউক্লিয়াসের আকারের তুলনায় অনেক বড়। আর পরমাণু নিউক্লিয়াস অনেক ছোট। তাহলে পরমাণু নিউক্লিয়াসের আকারের তুলনায় অনেক বড়, প্রায় কত, 1 লক্ষ গুণ বড়। অর্থাৎ নিউক্লিয়াস 1 লক্ষ গুণ ছোট। এবং এটা কেমনে আসলে ব্যাপারটা বোঝা গেল, তিনি এটাও ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমরা অনেকগুলো আলফা কণা নিক্ষেপ করেছি, তার মধ্যে মাত্র একটা আলফা কণা সোজা গতিপথ হতে পেছনে বেঁকে চলে আসে। অর্থাৎ নিউক্লিয়াসের আকার এতই ছোট ছিল যে আলফা কণাগুলা নিউক্লিয়াসকে কোনো রকম ডিস্টার্ব করতে পারেনি। অর্থাৎ আলফা কণাগুলো নিউক্লিয়াসের রেঞ্জের ভিতর ছিল না। অর্থাৎ নিউক্লিয়াসের আকার এতই ছোট ছিল যে আলফা কণাগুলো নিউক্লিয়াসকে কোনো রকম ডিস্টার্ব করতে পারেনি। এটা কিভাবে লিখবা দেখো, এটা আমি লিখে দিচ্ছি না, তোমরা নিজে থেকে লিখো যে পরমাণুর আকার নিউক্লিয়াসের আকারের তুলনায় অনেক বড়। অর্থাৎ নিউক্লিয়াসের আকার অনেক ছোট পরমাণুর আকারের তুলনায়, এবং নিউক্লিয়াস 1 লক্ষ গুণ ছোট। কেন? কারণটা হচ্ছে তিনি বললেন আমরা অনেকগুলো আলফা কণা, রাদারফোর্ড বললেন আমরা অনেকগুলো আলফা কণা নিক্ষেপ করেছি, তার মধ্যে মাত্র একটি আলফা কণা, অর্থাৎ 20,000-এর মধ্যে মাত্র একটি আলফা কণা অপোজিট ডিরেকশনে ফিরে চলে আসে, বাকি সবগুলা ব্যাক করে চলে গেছে। এখান থেকে প্রমাণিত যে নিউক্লিয়াসের আকার এত ছোট যে আলফা কণাগুলো নিউক্লিয়াসকে কোনো রকম ডিস্টার্ব করতে পারে নাই। অর্থাৎ বেশিরভাগ আলফা কণাগুলা নিউক্লিয়াসের রেঞ্জের ভিতর, মানে নিউক্লিয়াসের আয়ত্তের ভিতর অথবা নিউক্লিয়াসের বাউন্ডারির ভিতর ছিল না, কারণ নিউক্লিয়াসটা এত ছোট। অর্থাৎ নিউক্লিয়াসটা দেখো এত ছোট যে আলফা কণাগুলো সবগুলো নিউক্লিয়াসের উপর নিচে চলে গেছে।
সো তুমি এখন লাস্ট পয়েন্টে কিভাবে লিখবা, তুমি লিখবা হচ্ছে যে পরমাণুর আকার নিউক্লিয়াসের আকারের তুলনায় অনেক বড়, নিউক্লিয়াসের আকার ছোট, কারণ আমরা আলফা কোণ অনেকগুলো নিক্ষেপ করেছি, প্রায় 20,000-এর মধ্যে মাত্র একটি আলফা কোণ অপোজিট ডিরেকশনে ফিরে গেছে, অর্থাৎ নিউক্লিয়াসের আকার এত ছোট ছিল যে আলফা কণাগুলো নিউক্লিয়াসকে কোনো রকম ডিস্টার্ব করতে পারেনি, অর্থাৎ আলফা কণাগুলো নিউক্লিয়াসের রেঞ্জের ভিতর ছিল না। বাস এতটুকু লিখে দিলে আমার মনে হয় হয়ে যাবে। অর্থাৎ এটাই ছিল আসলে কি রাদারফোর্ড পরমাণু মডেলের কি সিদ্ধান্তগুলা। আচ্ছা, এখন এখানে একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আসবে, ইম্পর্টেন্ট পয়েন্টটা আমরা একটু লিখে ফেলি। আসো এখানে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট লিখে ফেলি, সেটা হচ্ছে এখানে রাদারফোর্ড কিভাবে বললো, একটু খেয়াল করে দেখো। এখানে অ্যাকচুয়ালি রাদারফোর্ড কিভাবে বললো যে ইলেকট্রন নিউক্লিয়াসের কক্ষপথে বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে ঘূর্ণায়মান, এটা কেমনে বললো যে বৃত্তাকার কক্ষপথে ঘুরে। বৃত্তাকার কক্ষপথে বলতে বেসিক্যালি সেটা বোঝাচ্ছে যে পৃথিবী যেভাবে সূর্যকে কেন্দ্র করে চারিদিকে ঘুরতে থাকে, কিভাবে আসলে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে ঘুরতে থাকে, এটাই আসলে ব্যাখ্যা। কি বললো দেখো, কোশ্চেনটা একটু লিখো। কোশ্চেন নাম্বার 1 সেটা হচ্ছে কিভাবে রাদারফোর্ড বলল ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার ভাবে ঘুরে। বৃত্তাকার, ওই যে বললো না সোলার মডেলে বৃত্তাকার ভাবে, অথবা বৃত্তাকার কক্ষপথে ঘুরে। বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। আসলে আশ্চর্যজনক প্রশ্ন তো, এটা একটু ব্যাখ্যা করতে বলছে। ধরো পরীক্ষা বললো যে এটা আসলে কিভাবে সে বললো, এবারে পরীক্ষা যদি বলে এটা ব্যাখ্যা করো, এটা কি ব্যাখ্যা করো, কিভাবে ব্যাখ্যা করবা? প্রথম কথা হচ্ছে খেয়াল করে দেখো যে এটা হচ্ছে কি পজিটিভ চার্জ, এটাকে বলা হয় নিউক্লিয়াস, আর এটা কি বলতো ইলেকট্রন। সো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কে ঘুরতেছে? ইলেকট্রন ঘুরতেছে। ইলেকট্রন গোল গোল ঘুরতেছে, অর্থাৎ এইভাবে ইলেকট্রন ঘুরতেছে। হ্যাঁ, এইভাবে ইলেকট্রন ঘুরতেছে। এখন আমাকে একটা কথা বলো যে এই যে ইলেকট্রন, এটি কি বলতো ইলেকট্রন, এটি কি ইলেকট্রন। আমি একটু রাউন্ড করে দিচ্ছি। এখন সবাই আমাকে একটু মনোযোগ সহকারে বলো যে এই ইলেকট্রন আর হচ্ছে এই পজিটিভ, মানে এই পজিটিভ এবং নেগেটিভ চার্জ এদের মধ্যে কি ধরনের আকর্ষণ বল বিদ্যমান? আমরা ক্লাস 10-এ পড়ে আসছি যে পজিটিভ এবং নেগেটিভ চার্জের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অর্থাৎ স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বিদ্যমান। কি আকর্ষণ বল বিদ্যমান বলো? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বিদ্যমান। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বিদ্যমান অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। প্লাস এবং মাইনাস যখন একসাথে থাকে তখন সেখানে কি থাকে, কি ধরনের আকর্ষণ বল থাকে? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বিদ্যমান। অর্থাৎ আমি যদি এইভাবে যদি বলি যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কিভাবে থাকে, এই যে এটা হচ্ছে ইলেকট্রন আর ওই যে ওইটা হচ্ছে প্রোটন। ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে কি ধরনের আকর্ষণ বল বিদ্যমান বলো? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বিদ্যমান। অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে কি ধরনের আকর্ষণ বল বিদ্যমান? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বিদ্যমান, তাই না? আচ্ছা, এখন যখন খেয়াল করে দেখো এই যে যখন ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে ঘুরতে থাকে, তো আমরা জানি যে এখানে কি আছে, নিউক্লিয়াস আছে। তো নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? প্রোটন থাকে। তাহলে প্রথম মাথায় আসা উচিত যে কি, যে প্লাস মাইনাসকে চার্জ করে তো ভিতরে ঢুকিয়ে ফেলার কথা ছিল, তাই না? প্লাস মাইনাস, এটা যেহেতু ইলেকট্রন কি মাইনাস না, প্লাস এবং মাইনাস যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল যে আছে, সো প্লাস তো মাইনাসকে ভিতরের দিকে আকর্ষণ করে ঢুকিয়ে ফেলার কথা ছিল, অর্থাৎ ইলেকট্রনকে নিউক্লিয়াসের ভেতরে ঢুকিয়ে ফেলার কথা ছিল। বাট ঢুকে নাই কেন? কেন ইলেকট্রন নিউক্লিয়াসের ভিতরে প্রবেশ করে নাই? কেন সে ইলেকট্রন ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে? কেন? কারণটা কেন? কারণটা হচ্ছে খুবই সিম্পল। এখানে বেসিক্যালি প্রথম কথা হচ্ছে যে ইলেকট্রন, তুমি ব্যাপারটা কিভাবে লিখবা দেখো, ব্যাখ্যাটা আমি একটু লিখে দিচ্ছি। এই জায়গায় ব্যাখ্যাটা একটু আমরা লিখে দিই। দেখো ব্যাখ্যাটা আমরা এখানে সুন্দর করে লিখে দিচ্ছি। যে প্রথম কথা হচ্ছে ব্যাখ্যাটা লেখা স্টার্ট করে একটু দেখো, আমি একদম বেসিক থেকে বোঝানোর চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে যে ইলেকট্রন
যখন প্রোটনকে আকর্ষণ করে, সরি প্রোটন আকর্ষণ করে, প্রোটন কেন, প্রোটনের ভর হচ্ছে সবচেয়ে বেশি, প্রোটনের ভর কত 1.674 ইন্টু 10⁻⁻24 গ্রাম, আর ইলেকট্রনের ভর কত 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। সো ইলেকট্রনের ভর হচ্ছে অনেক কম, প্রোটনের ভর বেশি, যার ভর বেশি সে আকর্ষণ করবে। তো এখন প্রোটন যখন ইলেকট্রনকে যখন আকর্ষণ করে, লিখো তো, প্রোটন যখন ইলেকট্রনকে যখন আকর্ষণ করে, প্রোটন যখন ইলেকট্রনকে আকর্ষণ করে অর্থাৎ অ্যাট্রাক্ট করে, দেখো তখন ইলেকট্রন নিউক্লিয়াসের ভেতর চলে যাওয়ার কথা, নর্মাল ভাষায় বোঝাচ্ছি, চলে যাওয়ার কথা, খুবই সিম্পল না, চলে যাওয়ার কথা। ওকে, এখন দেখো তো নিউক্লিয়াসের ভিতরে কি ইলেকট্রনের চলে যাওয়ার কথা। এখন যদি ইলেকট্রন নিউক্লিয়াসের ভিতর চলে যায় তাহলে প্রোটন আর ইলেকট্রন সংঘর্ষ হবে। এখন যদি খেয়াল করে দেখো, এখন যদি ইলেকট্রন নিউক্লিয়াসের ভেতর চলে যায়, নিউক্লিয়াসের ভেতর প্রবেশ করলে অথবা চলে গেলে, প্রবেশ করলে ইলেকট্রন আর প্রোটন সংঘর্ষ হতো। ইলেকট্রন আর প্রোটন কি হতো, ইলেকট্রন আর প্রোটন সংঘর্ষ হতো, ইলেকট্রন আর প্রোটন। অবভিয়াসলি এখন সংঘর্ষ কেন হচ্ছে আমি তোমাকে একটু বলি। কারণ অ্যাটমের নিয়ম হচ্ছে এরকম যে কেন্দ্রের ভিতরে ইলেকট্রন আর প্রোটন যদি চলে আসে তাহলে ইলেকট্রন আর প্রোটন সংঘর্ষ হবে। ইলেকট্রন আর প্রোটন একসাথে থাকলে সেটা কি হবে, সংঘর্ষ হবে। ছেলে আর মেয়ে যদি একসাথে থাকে অনেক সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে বিভিন্ন ধরনের। তো সেক্ষেত্রে ইলেকট্রন যদি প্রোটনের ভিতরে যদি চলে যায় তাহলে সেখানে একটা সংঘর্ষ হবে। আর ইলেকট্রন প্রোটন যদি সংঘর্ষ হয়, মনে রাখবা সংঘর্ষ হলে কি হবে, পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হবে। সংঘর্ষ যদি হয় তাহলে সেখানে কি হবে, পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হবে। তাহলে ইলেকট্রন প্রোটন লিখে ফেলে এভাবে যে ইলেকট্রন প্রোটন সংঘর্ষ হলে পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হবে, অস্তিত্ব বিলুপ্ত হবে, পরমাণুর অস্তিত্ব কি হবে, বিলুপ্ত হবে। দেখছো, অস্তিত্ব বিলুপ্ত হবে, পরমাণু অস্তিত্ব বিলুপ্ত হবে। এখন যেহেতু পরমাণু অস্তিত্ব বিলুপ্ত হবে, তাই এখন ইলেকট্রনটি ওই ফোর্সকে, মানে ওই বলটাকে, মানে এই যে স্থির বৈদ্যুতিক যে আকর্ষণ বল আছে, ওই বলটাকে অন্যভাবে ইউজ করার চেষ্টা করে। অন্যভাবে অর্থাৎ সার্কুলার মোশনে, অর্থাৎ বৃত্তাকার গতিতে ব্যবহার করে। বৃত্তাকার গতিতে কি করে, ব্যবহার করে। আমরা জানি বৃত্তাকার গতিতে একটা বল থাকে, যে বলের মাধ্যমে ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরে। লিখো, আমরা জানি কি, আমরা জানি, এই জায়গায় লিখে ফেলো, আমরা জানি বৃত্তাকার গতিতে একটা বল থাকে যা তাকে বৃত্তাকার পথে ঘোরায়, যা তাকে বৃত্তাকার পথে ঘুরায়, যা তাকে কি হয়, বৃত্তাকার পথে ঘুরায়, যা তাকে বৃত্তাকার পথে ঘুরায়। এবং যে বলের কারণে বৃত্তাকার পথে ঘুরায় তাকে আমরা মেইনলি কি বলি, কেন্দ্রমুখী বল বলি। এখন সেটা কিভাবে একটু দেখো। প্রথম কথা হচ্ছে, ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ঘুরতে থাকে, যখন সে ঘুরে, প্রথমে ঘোরার সময় তার দিক পরিবর্তন হয়। এই যে সে এদিকে ঘুরছে, তার এদিকে দিক চলে গেছে, সে এদিকে ঘুরছে, তার এদিকে দিক চলে গেছে।
সে এদিকে ঘুরছে, তার এদিকে দিক চলে গেছে। সে এদিকে ঘুরছে, তার এদিকে, অর্থাৎ এটা আমি যদি মুছে দিই, দেখো সে এদিকে ঘুরছে, তার এদিকে দিক চলে গেছে। ওকে, তার চারদিকে দিক চলে যাচ্ছে। এখন দেখো সে যখন দিক পরিবর্তন করে, দিক যখন ঘুরতে থাকে তখন দিক পরিবর্তন করতেছে। সো সে যখন দিক পরিবর্তন করে, অর্থাৎ দিক পরিবর্তন করলে ফিজিক্সের ভাষায় মনে আছে যে দিক পরিবর্তন যারা করে তারা কিসের পরিবর্তন করে বলো? তারা পরিবর্তন করে ব্যাগের পরিবর্তন। তারা কিসের পরিবর্তন করে? ব্যাগের পরিবর্তন। আর যেখানে ব্যাগের পরিবর্তন হয় সেখানে কি সৃষ্টি হয়? ত্বরণের সৃষ্টি হয়। দিক তুমি যদি দিক পরিবর্তন করো, তোমার ব্যাগ স্পিড স্লো ডাউন হবে। আর ব্যাগের পরিবর্তন মানে সেখানে কি হবে? ত্বরণ হবে। আর ত্বরণ মানে হচ্ছে ত্বরণের জন্য একটা নির্দিষ্ট বল থাকে যাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী বল। অর্থাৎ এই কেন্দ্রমুখী বলকে ব্যবহার করে ওই ইলেকট্রন বৃত্তাকার পথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে ঘুরতে থাকে। এখন এটাই হচ্ছে কেন্দ্রমুখী বল। এটার ইংলিশ টার্মটা মনে রাখো, ইংলিশ টার্মকে বলা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। সেন্ট্রিপেটাল ফোর্স। অর্থাৎ এই কেন্দ্রমুখী বলকে ব্যবহার করে ইলেকট্রন চারিদিকে ঘুরতে থাকে। এখন দেখো প্রথমে যে বলটা ছিল সেই বলটার নাম কি? সেই বলটার নাম হচ্ছে Fe, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কিসে কনভার্ট হয়েছে বলো তো? Fc তে। এটাই হচ্ছে আমাদের আগামী ক্লাসের পড়া। Fe ইকুয়াল টু কি? Fc। অর্থাৎ কেন্দ্রমুখী বলটা পরিণত হয়েছে, মানে স্থির বৈদ্যুতিক বল, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা পরিণত হয়েছে কিসে? কেন্দ্রমুখী বলে। Fc মানে হচ্ছে কেন্দ্রমুখী বল, আর Fe মানে হচ্ছে কি? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। অর্থাৎ স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা কেন্দ্রমুখী বলে পরিণত হয়। নেক্সট ক্লাসে আমি আরো পড়াবো, আরো বুঝাবো। তো আমাদের পড়া এখানে শেষ। লেকচার নাম্বার 2 তে আমরা আবার আলোচনা করব। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমরা একটা নোট শো তোমাদেরকে দিচ্ছি। সো ভালোভাবে নোট ডাউন করবা এবং প্লিজ 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 আমাদের পাবলিক গ্রুপে গিয়ে আমাদের নোটগুলো সাবমিট করবা। তোমরা যা যা লিখতেছো সবগুলো হচ্ছে নোটগুলো সাবমিট করবা। বেস্ট অফ লাক। আর ইনশাল্লাহ আমরা লেকচার নাম্বার 2 দ্রুত আপলোড করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।